আপনার কাছে। তোমার আলোচনা শুরু করছে, আমি একটা মেনশন দিতে পারি। হ্যাঁ, প্রাইভেট না পাবলিক গ্রুপ আর কি, বাট গ্রুপে নাম কি? এসএসসি এমনি পেয়ে যান, পেয়ে গেলেও পাবেন, পরে যাবে। সবাইকে একটা মেনশন দিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, যারা যুক্ত আছো কেমন আছো সবাই? দেখেন দেখা যাচ্ছে? ওকে, তো ফেসবুকের কমেন্টটা অবশ্যই হচ্ছে যে মানে এটি করেন, ঠিক আছে? দেখেন এই তো মানুষজন যুক্ত হওয়া শুরু করছে। আসসালামু আলাইকুম ভাইয়া ফয়সাল আহমেদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা, কেমন আছো? তোমাদের যাদের আজকে ধর্ম পরীক্ষা হইলো, আবার কালকেই তো আইসিটি পরীক্ষা, তো কেমন হইলো পরীক্ষা, কেমন দিলা আজকের পরীক্ষা জানাতে পারো। হে ভাইয়া, হ্যালো, হ্যাঁ কী অবস্থা? সবগুলা লিখে আসতে পারছো ঠিকঠাক মতো? মানে 7টা সিকিউ লিখে আসা গেছে? এটাই সব থেকে বড় একটা কি বলবো, বাংলা পরীক্ষাতেও এটা একটা বড় চ্যালেঞ্জ, ধর্ম পরীক্ষাতেও এটা একটা, আবার বিজিএস যে আমাদের আছে সমাজ পরীক্ষা, সেটাতেও একটা বড় চ্যালেঞ্জ বোধহয়। শিশির রেজা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাবিল ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আচ্ছা। তো যাই হোক, চলো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসের কন্টেন্টটা শুরু করব, কারণ কালকেই যেহেতু পরীক্ষা আমরা খুব বেশিক্ষণ সময় নিব না। তবে তোমাদের একটা কথা বলি, যেহেতু আইসিটিটা মানে এমন মানুষজন খুব কমই থাকবে বোধহয় যারা কাইন্ড অফ একটু ভয় করতেছে যে আইসিটি নিয়ে ভাই আমি খুব ভয়ে আছি এরকম। কেন বলতেছি এই কথাটা? কারণ এখানে তোমার 25টা মার্ক হচ্ছে প্র্যাকটিক্যালে, যেটাতে প্র্যাকটিক্যালে তুমি একটু সিরিয়াস থাকলেই, প্রপার যেরকমভাবে স্কুল থেকে বলা হচ্ছে সেই কাজগুলো মেনে চললে প্র্যাকটিক্যালের মার্কটা মোটামুটিভাবে চলে আসে। বাকি কাজটুকু যেটা কমপ্লিট করা লাগে সেটা হলো তোমার টার্গেট যদি 20 মতোও থাকে, যে আমি 20 মতন কারেক্ট করতে পারছি, বিলিভ মি তুমি A+ পেয়ে গেছো এই সাবজেক্টে। হ্যাঁ, এখন যাদের আমাদের টার্গেট আছে আমরা একটু ভালো করতে চাই, আমাদের ভালো একটা মার্ক উঠাইতে হবে, আমরা বোর্ডের মধ্যে মানে তুমি বলো না বলো তোমার আশেপাশে প্লাস তোমারও এরকম মনের মধ্যে হইতেই পারে যে ভাই আমি তো আসলে টার্গেট করতেছি, আমি বৃত্তি নিয়ে আসবো, আপনি আমাকে A+-এর কথা বলতেছেন খালি, আমার তো চিন্তা আছে ওইটা আছে, আমাদেরই থাকতো, তো তোমাদেরও আছে থাকার কথা এরকম মানুষজন। সো তো কোনো প্যারা নাই, তো তাহলে তাদের জন্যই বলবো যে তাদের জন্য একটু ভালো মতন একটু সিরিয়াসনেস নিয়ে পড়তে হবে। কারণ খুব খারাপ করা কঠিন, খুব ভালো করা কঠিন, এই দুটোই হচ্ছে ঝামেলা। হ্যাঁ, খুব খারাপ করাও যায় না আসলে, আর খুব ভালো করতে গেলে একটু ভালো এফোর্ট দিতে হয়, দ্যাটস দ্য থিং। যাই হোক, তাহলে আমরা আর এক্সট্রা খুব কথাবার্তা না বাড়াই, আমরা আজকের জিনিসটা শুরু করি। আজকে 25টা এমসিকিউ হয়েছে, সবগুলো অ্যান্সার করছি ভাই, A+ আসবে ইনশাল্লাহ, চলে আসবে। ওকে ওকে, আজকে আমি কোপাইছি, হাদিস বানায় লেখছিস নিশ্চয়ই তাই না, ওই জন্যই কোপাইছি বলতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সব লিখেছি ভাই, আইসিটা একটু কভার দিয়ে দেন। এক্স্যাক্টলি, ইনশাল্লাহ আজকেই এই যে আমাদের ভাইয়া তার পরিচয় দিবেন, আশরাফ বিজয় ভাইয়া, তোমরা হয়তো অনেকে ভাইয়াকে চেনো, ভাইয়া একটু আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকলকে শুভেচ্ছা অলকাত সাইড। আচ্ছা যাক, আমি আমার ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। তোমরা জানো প্লে উইথ আইসিটির আশরাফ বিজয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়েস ঠিকঠাক আশা করছি পারফেক্ট শুনতে পাচ্ছ। তোমাদেরকে শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাই, আইসিটিতে যদি কোনো কারণে তোমার A+টা মিস হয়ে যায় তাহলে ভাই নিজের কাছে কোনো জবাব দিতে পারবা না, উপরওয়ালার কাছে তো জবাব দিতেই পারবা না। কারণ এমন একটা সাবজেক্ট আইসিটি যেটা হচ্ছে তুমি অলরেডি 25 পেয়ে গেছো, কারণ ওই নাম্বারটা দেবে হচ্ছে তোমার স্কুলের টিচার। সো নিজে বেইমানি করে না, তুমি ধরে রাখো 25 না পাও 25 তুমি পেয়ে গেছো, তাহলে আর A+ পাওয়ার জন্য কত লাগে? 40 থেকে 24 বাদ দাও, করছে 16টা বেশিও এমসিকিউ তোমার কারেক্ট করতে পারবা। দেখি আমি একটু কথা বলি। যাই হোক, আমি আর বেশি সময় নিব না, ভাই সম্পূর্ণটা টানবে। দেখো, আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাসে প্রথমে তোমাদেরকে সাজেশনটা দেওয়া হবে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন পার্টটা মাস্ট পড়ে যেতেই হবে, 6টা চ্যাপ্টার থেকেই। হ্যাঁ, সো ওইটা কমপ্লিট করার পর থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলিউশনে চলে যাব, এবং ক্লাস শেষের সাথে সাথে আশা করি তুমি হচ্ছে এটার ক্লাস ম্যাটেরিয়াল যেটা সেটা এই মানে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দিব লিঙ্ক সহ, ঠিক আছে? ওটা কমপ্লিট করে যেও, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, কালকেও আশা করি খুব হাসি মুখে পরীক্ষা দিয়ে বের হতে পারবা। আর এরপরে হয়তো বা ভাই আসবেন, আনাস ভাই এসে কিছু বলবেন তোমাদের উদ্দেশ্যে। সো তোমরা সবাই থাকো, প্লাস হচ্ছে যারা যারা যুক্ত আছে, যারা ক্লাস করতে চাই, যারা জানো, তাদেরকে কাইন্ডলি মেনশন করে দিতে পারো এবং শেয়ার করে দিতে পারো। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, ভাইয়াকে তাহলে ক্লাসটা হচ্ছে কমপ্লিট করতে দিই আমি, আর ভাই আসছেন তখন আবার দেখা হবে, ঠিক আছে? শুরু করো। থ্যাংক ইউ আশিক ভাইকে, থ্যাংক ইউ। প্যান্টটা থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সকলকে যুক্ত হয়ে যাওয়ার জন্য। একটু যে কাজটা করবো, তোমরা সকলকে অনুরোধ করবো যেন আমরা সকলে মিলে লাইভটা করতে পারি। তোমরা তোমাদের হচ্ছে বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, তোমাদের বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? যেন সকলে মিলেই আজকের লাইভ ক্লাসটা উপভোগ করতে পারি। আমি ভাইয়া আবারও বলছি,
আমাদের কিন্তু আইসিটিতে এ প্লাস পাওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নেই। কি করবা, পরীক্ষার হলে যাবা, এমসিকিউ তোমার কিন্তু উত্তরে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকবে, তাই না বলো? প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকবে, তুমি জাস্ট ওইখান থেকে মার্ক করে চলে আসবা। কয়টা? 25টা। মাত্র 25 মার্কসের এক্সাম, 25 মিনিট জাস্ট, খুবই ছোট্ট। এখন আমি যে কথাটা আবারও বলছি, একটু আগে বলেছিলাম, যদি তোমার কোনো কারণে ভাই আইসিটিতে এ প্লাসটা মিস হয়ে যায়, নিজের কাছে কোনো জবাব দিতে পারবা না, উপরওয়ালার কাছে তো ভাইয়া জবাব দিতে পারবাই না, ঠিক আছে? আমি আর কথা না বাড়ায় শুরু করি। দেখো, আমি প্রথমে একটু বলে দিব তোমাদের কী কী পড়তে হবে, একটু সাজেশনটা দেখো। এইখানে যে আমি একটা সুপার শর্ট সাজেশন রেখে দিয়েছি, এর বাইরে তোমাকে একটা শব্দও তোমাকে পড়তে হবে না। এখানে আমি যে টপিকগুলো লিখে রেখেছি, জাস্ট অধ্যায় ভিত্তিক এই টপিকগুলো ভালো করে ক্লিয়ার করে যাবা। আর আমি যে এমসিকিউগুলো করিয়ে দিব, এইগুলো তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তোমার জন্য এনাফ, ঠিক আছে? আমি কোর্স আউটলাইনটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষা কত নম্বরের? পরীক্ষা হবে হচ্ছে 25-এর, রাইট? তোমাদের পরীক্ষা কত নম্বরের? 50, তাই না? 50, তাই না? 50 থেকে হচ্ছে 25 হচ্ছে প্র্যাকটিক্যাল, তার মানে বাকি 25 হচ্ছে তোমার এমসিকিউ পরীক্ষা হবে। এই 25 থেকে তুমি হচ্ছে মিনিমাম 24 তুমি পাবাই। এই নাম্বারটা তোমার টিচার তোমাকে দিবে, তোমার স্কুলের টিচার, ঠিক আছে? তাহলে এ প্লাস পেতে প্রয়োজন হচ্ছে 40, অলরেডি তুমি পেয়ে গেছো হচ্ছে 24, লাগে কত? 16 নাম্বার, তাই না? আউট অফ কত? 25 থেকে তুমি 16 পেলেই হচ্ছে আইসিটিতে এ প্লাস। জাস্ট পরীক্ষার হলে যাবা, দাগে চলে আসবা। সো শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। দেখো আমরা কোনোদের থেকে কী কী পড়বো, চ্যাপ্টার 1 একটু ভালো করে খেয়াল করো। তথ্য যোগাযোগ প্রযুক্তি উল্লেখযোগ্য যে ব্যক্তিত্ব মানুষগুলো আছে, তারা কে কীতে ব্যক্তিত্ব পাইছে, কত সালে জন্মগ্রহণ করছে, তার যদি ঐতিহাসিক কিছু থাকে, জাস্ট ওই জিনিসগুলো পড়বা এখান থেকে। 2 নম্বর হচ্ছে ই লার্নিং, যে অনলাইন প্রশিক্ষণ, ই লার্নিংটা ভালো করে পড়বা। ই কমার্স ও বাংলাদেশ সম্পর্কে ভালো করে পড়বা, সামাজিক যোগাযোগ আইসিটি এবং হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এখানে যে 5টা টপিক আছে না, এই 5টা টপিকের বাইরে তোমাকে কিছু পড়তে হবে না, যেহেতু জাস্ট অনলি এমসিকিউ, ঠিক আছে? এই যে টপিকগুলো আমি আবারও মার্ক করে দিচ্ছি, জাস্ট এই টপিকগুলো, ঠিক আছে? ওকে, পরবর্তীতে আসো চ্যাপ্টার 2, কম্পিউটার হচ্ছে কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। এখান থেকে পড়বো হচ্ছে সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয়, আনইনস্টল কীভাবে করতে হয়, কম্পিউটার ভাইরাস হচ্ছে অ্যান্টিভাইরাস। আমি এখানে জাস্ট টপিকগুলো বলতেছি, ওইখান থেকে কীভাবে প্রশ্ন আসবে আমরা একটু পরে প্র্যাকটিসে যাবো, ঠিক আছে? ওয়েবে নিরাপদ থাকা এবং হচ্ছে কম্পিউটার গেম ও হচ্ছে সামাজিক আসক্তি, ঠিক আছে? দেখো, এই যে মাত্র কয়েকটা টপিক, 4টা টপিক, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখলে কিন্তু হয়ে যাবে। পরে চ্যাপ্টার 3 আসো। চ্যাপ্টার 3 হচ্ছে ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদটা ভালো করে পড়বা, এই বুকটা ভালো করে পড়বা, আমার ভবিষ্যৎ কেরিয়ার ও আইসিটি। 3টা টপিক 3 নাম্বার অধ্যায় থেকে। 4 নাম্বার অধ্যায় থেকে পড়বা হচ্ছে ফন্ট সাইজ, টেবিল, ছবি যোগ করে কেমনে করতে হয়। জাস্ট এইখান থেকে ভাইয়া তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে যে, যেহেতু হচ্ছে যে আমরা ট্রাই করবো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে কীভাবে হচ্ছে ফন্ট বড় করে, ফন্ট সাইজ কীভাবে থাকে, টেবিলটা কীভাবে যোগ করতে হয়, এটসেট্রা প্রত্যেকটা জিনিস আমরা দেখা দেওয়ার চেষ্টা করবো। এবং স্প্রেডশিটে যেটা থাকবে কীভাবে আমরা যোগ করবো, কীভাবে বিয়োগ করবো, কীভাবে গুণ করবো, ভাগ করবো, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। কারণ কি জানো, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা কিন্তু এখান থেকে করে আসে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা এখান থেকে করে আসে, কীভাবে যোগ করবে, কীভাবে বিয়োগ করবে, কীভাবে গুণ করবে, কীভাবে ভাগ করবে, এই জিনিসটা হচ্ছে যে তাদের মাথায় ঢোকাতে পারে না। দেখো, 5 থেকে যে জিনিসগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার, ভালো করে পড়তে হবে। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা, নতুন স্লাইড যোগ করা, ট্রানজিশন যুক্ত করা, ফটোশপের টুল বক্স, এই পার্টটা একটু ভালো করে দেখতে হবে। এইখান থেকে একটা এমসিকিউ পাবাই, ঠিক আছে? ফেদারের ব্যবহারটাও ইম্পর্টেন্ট, অক্ষরে আউটলাইন তৈরি করা এবং হচ্ছে এরিয়া টেক্সট। আর চ্যাপ্টার 6, এখানে তো আর নতুন করে বলার কোনো কিছু নাই। ডাটাবেস টেবিল কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ফিল্ড যুক্ত করতে হয়, শর্তযুক্ত তথ্য অনুসন্ধান কীভাবে কোয়েরি করতে হয়, এই কয়েকটা টপিকই বললেই হয়। আমি একটু আবারও বলে নিই, তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও। এখানে তো টপিক লেখা আছে, আমি মুখে বলেও দিলাম, একটু কষ্ট করে তোমরা স্ক্রিনশটটা দিয়ে নাও, তাহলে হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে। একটু কষ্ট করে ভাই আজকে একটু তাড়াতাড়ি পড়াই দিন ভালো মতো। হ্যাঁ, একদম আলহামদুলিল্লাহ, আজকে এক্সাম অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ মো খন্দকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আইসিটি পরীক্ষা তোমাদের এর চেয়ে ভালো হবে, কারণ আইসিটি তো ভালো হওয়া আগে থেকে, তাই না? মাত্র 25-এর এক্সাম, 25 মার্কসের এক্সাম, ঠিক আছে? আচ্ছা, একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও সাজেশনটা কী কী পড়তে হবে। আমি একদম স্লাইডে চলে যাচ্ছি, তোমরা দ্রুততম সময় আনসার করে ফেলবা, ঠিক আছে? দ্রুততম সময় আনসার করে ফেলবা। বলো তো, চার্লস বেবেজকে কী বলা হয়? একটু দ্রুত সকলে আনসার করার চেষ্টা করবা। চার্লস বেবেজকে কী বলা হয় বলো? চার্লস বেবেজকে কী বলা হয় বলো? আর সবাইকে আমি বলেছিলাম যে সবাই মেনশন করে দিতে, তোমাদের বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মেনশন করে দাও, যেন সকলে মিলে আমাদের লাইফটা উপভোগ করতে পারি। চার্লস বেবেজকে কী বলা হয় বলো? চার্লস বেবেজকে কী বলা হয়? দ্রুত আনসার করতে হবে। রাইট, চার্লস বেবেজকে বলা হচ্ছে কম্পিউটারের জনক। রাইট, সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কে দিয়েছো? রিফান্ড রাফিদ, রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরেরটা দেখো, প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তক করে কে? কে প্রবর্তক করে? একটু দ্রুত বলে দাও দেখি।
দ্রুত বলে দাও দেখি, দ্রুত বলে দাও দেখি। তোমার মনে যদি কোন কনফিউশন থাকে, কনফিউশন নিয়ে আনসার করো, সমস্যা নেই তো। তোমাকে তো এখানে হচ্ছে মার্কিং করা যাচ্ছে, মার্কিং করবে না, রাইট? তোমার মনে যে প্রশ্নটা আসে সেটা তুমি বলে দাও, পরে দেখো তোমার সাথে মিলায় দেখো এটা মিলে কিনা আসলে। অ্যান্সারটা কী হবে বলো? প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কি বলো? প্রোগ্রামিং ধারণার ইসরাত। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো এম রহমান অনেকগুলোকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ এম রহমান। ওকে ফাইন। প্রোগ্রামিং ধারণা প্রবর্তককে বলো, প্রোগ্রামিং ধারণা প্রবর্তককে বলো। একটু একটু চোখ বলে জানতে হবে যেন অন্তত কালকে পর্যন্ত যেন মনে থাকে, কালকে দুপুর পর্যন্ত মনে থাকলেই হবে, এরপরে ভুলে গেলেও সমস্যা নেই, কালকে দুপুর পর্যন্ত মনে থাকলেই হবে, ঠিক আছে? অ্যাডা লাভলেস, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভলেস, ঠিক আছে? বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় বলের ধারণার কত সালে দেয় বলো? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ঠিক আছে, কত সালে ধারণা দেন বলো তো দেখি? কত সালে ধারণা দেন, কত সালে ধারণা দেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল? কত সালে ধারণা দেন, কত সালে ধারণা দেন? আমি অলওয়েজ আইসিটিতে টপ করতাম ক্লাসের মধ্যে, থ্যাংক ইউ রিফান রাফিদ। ওকে, এইটা বলো, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে ধারণা দেন, কত সালে ধারণা দেন? হচ্ছে 1860 সালে। একটু কষ্ট করে মনে রাখতে হবে যেন কালকে দুপুর পর্যন্ত যেন মনে থাকে, কালকে দুপুর পর্যন্ত যেন মনে থাকে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় বলে ধারণা দেন কত সালে? 1860 সালে। কত সালে? 1860 সালে। ওকে, এইটা বলো তো, বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে? ভাইয়া আপনি কি বিজ্ঞান পড়াচ্ছেন না আইসিটি পড়াচ্ছেন? আইসিটি। আমি পড়াচ্ছি হচ্ছে আইসিটি, বাট এটা হচ্ছে আইসিটি পার্ট। বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে বলো? বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে বলো, বলো দেখি, সবার আগে কে বলতে পারো? বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে বলো? বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে বলো দেখি? কেউই বলতে পারতেছ না, এটা কোনো কথা? আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করছে? 1879 সালে। 1879 সালে আইনস্টাইন জন্মগ্রহণ করছে। 1879 ইফাত হাসান হয়নি। ওকে, পরেরটা হবে দেখো, কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজ বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? কত সালে, কত সালে বলো তো? কত সালে বলো, বলো কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? কত সালে? 1991 সালে। 1991। পরবর্তীতে দেখো তড়িৎ চুম্বকীয় বলে ধারণা দেন কে বলো তো? এই যে একটু আগে আমরা পড়ে আসছিলাম, তড়িৎ চুম্বকীয় বলে ধারণা দেন কে? একটু আগে পড়ে আসছি, এগুলো আমরা একটু দ্রুত যাবো যেহেতু আমরা এটা ডাবল পড়তেছি, ঠিক আছে? যেহেতু আমরা ডাবল পড়তেছি। কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ ঘটে? কোন শতকে ঘটছে? 20 শতকে। এগুলো আশা করছি তোমরা সকলেই পারো, জ্ঞানমূলক, সিম্পল। আমি একটু পরবর্তীতে যাব। দেখো, সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয় কোন কোম্পানি? সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার বলো তো কোন কম্পিউটার? মেইন ফ্রেম কম্পিউটার বলো। মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? জামিল ফাহিম বলছে এ, ফয়সাল আহমেদ বলতেছে গো। এটা হবে বোঝা আইবিএম কোম্পানি। আইবিএম এর পুনরূপটা কি বলো তো? আইবিএম এর পুনরূপটা কে বলতে পারবা? আইবিএম এর পুনরূপটা আমরা একটু পরে পাবো। এই যে দেখো আইবিএম এর পুনরূপটা, এটা সকলেই পারার কথা। এটা যদি ভাইয়া না পারো তাহলে কিন্তু ভাইয়া তোমাদের আইসিটিতে এ প্লাস মিস হয়ে যেতে পারে। অন্তত এটা পারার কথা। আইবিএম এর পুনরূপটা বলো। মৌ খন্দকার, ফয়সাল আহমেদ, ইফাত হাসান, একটু বলো তো এটা কত হবে বলো। আইবিএম এর পুনরূপটা কি হবে বলো? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা হচ্ছে আইবিএম এর পুনরূপ। ভাইয়া এটাকে 3 স্টার দিয়ে পড়বা, এটাকে 3টা স্টার দিয়ে পড়বা, ঠিক আছে? এটাকে 3টা স্টার দিয়ে পড়বা আইবিএম এর পুনরূপটা। তারপর আসো মাইক্রো প্রসেসর। এই যে আমরা কিন্তু এখন আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। মাইক্রো প্রসেসরের আবিষ্কার হয় কত সালে? কত সালে আবিষ্কার করা হয় মাইক্রো প্রসেসর? এগুলো জাস্ট একটু চোখের মতো করে মনে রাখবা যেন কালকে পর্যন্ত মনে থাকবে। মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় এইভাবে মনে রাখবা। যুদ্ধ হয়েছে কত সালে বাংলাদেশে প্রথম? 1971 সালে। মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়েছে কিন্তু 1971 সালে, ঠিক আছে? যুদ্ধটা জাস্ট মনে রাখবা, তাহলে দেখবা যে পরীক্ষার হলে মনে চলে আসবে। আইপি এর পুনরূপ কি ভাইয়া? এটাকে 5 স্টার দিবা, ঠিক আছে? এটাকে ভাইয়া 5 স্টার দিবা। আমি যেগুলা 3 স্টার 5 স্টার দিতে বলবো এগুলা কিন্তু 5 স্টার দিয়ে কালকে পর্যন্ত মনে রাখবা, ঠিক আছে? আইপি এর পুনরূপ কি দেখি কে বলতে পারো? আইপি মানে কি? আইপি এই তো ইফাত হাসান, মুসাম্মদ মাহমুদা,
জামিল ফাহিম বলতেছে বি আইপি মানে হচ্ছে ইন্টারনাল প্রোটোকল না, এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল পরীক্ষার হলে উত্তেজিত অবস্থায় ভুল করিও না। ইন্টারনেট ইন্টারনাল, ঠিক আছে, দুইটা কিন্তু দুই শব্দ। ইন্টারনেট ইন্টারনাল দুইটা কিন্তু দুই শব্দ। ইন্টারনেট প্রোটোকল, রাইট। পরে দেখো এইটা দেখো নিচের কোনটা ই লার্নিং এর উপাদান? কোনটা ই লার্নিং এর উপাদান বলো? ই লার্নিং মানে তো এটা তো বুঝো, ই লার্নিং জিনিসটা কি? ই লার্নিং, ই লার্নিং উপাদান কি? বই পুস্তক, হাতে লেখা নোট, ইন্টারনেট, ও আমার কোনটা? ই লার্নিং এর উপাদান কোনটা? ই লার্নিং, ই লার্নিং, ই লার্নিং এর উপাদান কোনটা? ই ই লার্নিং মানে হচ্ছে অনলাইন লার্নিং। ই লার্নিং, ই কথাটা থাকলে বুঝবা লার্নিং, ঠিক আছে। ই লার্নিং, ই কথাটা থাকলে বুঝবা হচ্ছে এটা অনলাইন বা হচ্ছে ইন্টারনেট কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। ই লার্নিং অনুধাবন, খুবই সুন্দর একটা প্রশ্ন। ই লার্নিং জিনিসটা কি? এটা কি 3 স্টার দিয়ে পড়বা? এটা কি 3 স্টার দিয়ে পড়বা? ই লার্নিং, ই লার্নিং কি করে? পুনরূপ ইলেকট্রিক লার্নিং, প্রচলিত পাঠদানের বিকল্প, সনাতন পদ্ধতির পরিপূরক। কোনটা? ই লার্নিং জিনিসটা কি বলো তো? ই লার্নিং হচ্ছে পুনরূপ ইলেকট্রনিক লার্নিং আর হচ্ছে সনাতন পদ্ধতির পরিপূরক। সনাতন পদ্ধতি বলতে তো বুঝোই না, তাই না? প্রচলিত পাঠদানের বিকল্প, এটা কিন্তু ই লার্নিং না। ই লার্নিং কখনো হচ্ছে প্রচলিত পাঠদান দিয়ে কখনো ফিল আপ হবে না, ঠিক আছে। ই গভর্নেন্সের আওতাধীন শাসন ব্যবস্থায় কোনটি প্রয়োগ করা হয় বলো তো? আচ্ছা, তোমাদের কাছে মনে হতে পারে আমরা কি পৌরনীতি পড়তেছি? না ভাই, এটা পৌরনীতি না, এটা আইসিটির অংশ। এটা কিন্তু আইসিটির অংশ, এটা কিন্তু আইসিটির অংশ। ই গভর্নেন্সের আওতাধীন শাসন ব্যবস্থা কোনটা প্রয়োগ করা হয়? হাইব্রিড ব্যবস্থা প্রচলন। ই গভর্নেন্সের আওতাধীন শাসন ব্যবস্থায় কোনটি প্রয়োগ করা হয়? হাইব্রিড ব্যবস্থা প্রচলন, হাইব্রিড ব্যবস্থা প্রচলন, হাইব্রিড ব্যবস্থা প্রচলন, ঠিক আছে। একটু জাস্ট কালকে পর্যন্ত মনে রাখবা, তাহলে হবে। কালকে পর্যন্ত মনে রাখবা। যে কোনো দেশের নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে কোনটির কারণে বলো তো? যে কোনো দেশের, এটা বাংলাদেশ হোক, চাইনা হোক, জাপান হোক, যে কোনো দেশের নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে কোনটার কারণে বলো তো? অ্যানালগ ব্যবস্থা, এআই, হাইব্রিড, ইলেকট্রনিক ব্যবস্থা, বলো তো কোনটা হবে? এইটার আনসারটা বলে দাও তো তোমরা। এই আনসারটা কোনটা হবে? এই আনসারটা কোনটা হবে বলো? এই আনসারটা কোনটা হবে বলো? যে কোনো দেশের নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে ইন্টারনেট ব্যবস্থা প্রচলনে, ঠিক আছে। ইন্টারনেট ব্যবস্থা প্রচলন, এটা কীভাবে বিড়ম্বনা করতেছে বলো তো? আগে হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনে টিকিট কাটতে হইতো, বা হচ্ছে যে কোনো কলেজের যদি ফর্ম ফিল আপ করতে হইতো কলেজে উপস্থিত থাকতে হইতো, তাই না? এখন আমরা ঘরে বসে করতে পারতেছি, ঘরে বসে আমরা পে করতে পারতেছি, ঘরে বসে টিকিট কাটতে পারতেছি, এটসেট্রা এটসেট্রা সুবিধাগুলো আমরা পাচ্ছি ইন্টারনেটের ফলে। ওকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সেবাগুলো ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কি চালু হয়েছে বলো তো? নট অনলি জেলা প্রশাসক, এখানে জেলা প্রশাসক শুধু একটা নাম। যে কোনো প্রশাসক কার্যালয় হোক, সেবাগুলো ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কি চালু হয়েছে বলো তো? বলো তো, জেলা অনলাইন কেন্দ্র, জেলা ই কমার্স কেন্দ্র, জেলা ই সেবা কেন্দ্র, জেলা মোবাইল সার্ভিস সেন্টার, কোনটা চালু হয়েছে? কোনটা চালু হয়েছে বলো? না ভাইয়া, না ভাই, এটা বলো, এটা বলো। জেলা প্রশাসকের কার্যালয়ে সবগুলো ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কি চালু হয়েছে? সবগুলো ঝামেলাহীন পাওয়ার জন্য কি চালু হয়েছে বলো? জেলা ই সেবা কেন্দ্র, ঠিক আছে, অনলাইন সেবা কেন্দ্র। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে 80 থেকে 90% সময় কম লাগছে কেন? যে কোনো সিদ্ধান্ত গ্রহণে 80 থেকে 90% সময় কম লাগছে কেন বলো তো? কোন প্রযুক্তির ফলে? কোন প্রযুক্তির ফলে 80 থেকে 90% সময় কম লাগছে? কোন প্রযুক্তির ফলে বলো? যে কোনো সিদ্ধান্ত গ্রহণে 80 থেকে 90% সময় কম লাগছে কোন প্রযুক্তির ফলে? জেলা অনলাইন কেন্দ্র স্থাপনের কারণে, ই কমার্স কেন্দ্র প্রতিষ্ঠার কারণে, জেলা ই সেবা কেন্দ্র চালু করার কারণে, তথ্যের ডিজিটাল বরণের কারণে, কোনটার জন্য বলো? সবাই আনসার দিচ্ছ সি। এই আনসারটা কী হবে? জেলা ই সেবা কেন্দ্র চালু করার কারণে, জেলা ই সেবা কেন্দ্র চালু করার কারণে, তথ্যের ডিজিটালকরণের কারণে, তথ্যগুলা ডিজিটালি করার কারণে। দেখো, আমি এই জিনিসটাকে তোমাদেরকে ভেঙে বোঝা দেই, যারা এই জিনিসটা বুঝবে না। দেখো, মনে করো আগে যে তোমরা অফিসগুলোতে যাইতো, অফিসগুলো বা হচ্ছে স্কুলে দেখতে কি হইতো? আলাদা একটা স্টোর রুম থাকতো। ওই রুমে হচ্ছে তোমাদের যত ডাটা আছে, যত পেপার আছে, যত ফর্ম আছে, ওই রুমে হচ্ছে যে আগে রেখে দিত। হ্যাঁ, তখন তো হচ্ছে যে এখন যেমন আমরা হচ্ছে
ডাটা সার্ভার নিয়ে ডাটা স্টোর করে রেখে দেই, তাই না? তখন তো আর এরকম ডাটা সার্ভার ছিল না, তখন হচ্ছে যে বিভিন্ন এতে হতে ফাইলের মধ্যে হচ্ছে ডাটাগুলো কোথাও স্টোর করে রেখে দিত। ইন্টারনেট আসার ফলে কী হয়েছে, তথ্যের ডিজিটালি আমরা কী করতে তথ্যগুলো রাখতে পারতেছি, ঠিক আছে? তথ্যগুলো কিন্তু ডিজিটালি রাখতে পারতেছি। আচ্ছা, এটা তো আমরা মাত্র বলেছিলাম। বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির বিল পরিশোধ করা হয় কি মাধ্যমে? তোমরা নিজেরাই পরিশোধ করো, এইটা সবাই পারার কথা। এটা যে ভাইয়া বই পড়ে জানতে হবে তা কিন্তু না, এইটা যে বই পড়ে জানতে হবে তা কিন্তু না। তোমার হাতে মোবাইল আছে, তুমি নিত্য প্রয়োজনীয় হচ্ছে যে বিদ্যুৎ বিল দিচ্ছ, পানি বিল দিচ্ছ, গ্যাস বিল দিচ্ছ, বলো তো, বলো বলো বলো, বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির বিল পরিশোধ করা যায়? বলো, বিল পরিশোধ করা যায়? এটা কোনটা হবে? মোবাইল ফোনে, স্যাটেলাইটে, অনলাইনে? আমরা বিল পরিশোধ করি কিভাবে? আমরা স্যাটেলাইট দিয়ে কি বিল পরিশোধ করি? আমরা কি স্যাটেলাইট দিয়ে বিল পরিশোধ করি? আমরা কিন্তু ভাইয়া মোবাইল ফোন দিয়ে বিল পরিশোধ করতে পারি না। বিল পরিশোধ করি স্যাটেলাইট আর হচ্ছে অনলাইন দিয়ে। মানে এখানে যে জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে তোমার নেটওয়ার্কিং ব্যবস্থা। মোবাইল ইউজ করে তুমি কাজ করো, মোবাইল ইউজ করে তুমি কাজ করো, মোবাইল ইউজ করে তুমি কাজ করো, ঠিক আছে? মোবাইল ইউজ করে কাজ করো, মোবাইল দিয়ে কিন্তু বিল পরিশোধ করা যায় না। মোবাইল ইউজ করে তুমি কাজ করো, ঠিক আছে? নিচের কোনটিতে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা দরকার? বলো তো, স্বচ্ছতা ও হচ্ছে জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা দরকার, কোনটাতে থাকা দরকার? গবেষণা, সুশাসন, ব্যাড গভর্নেন্স, ই কমার্স, কোনটায় থাকা দরকার? নিচের কোনটিতে স্বচ্ছতা জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা দরকার? সুশাসনে। জেলা ই সেবা কেন্দ্র চালুর ফলে 2-3 সপ্তাহের কাজ এখন কত দিনে পাওয়া যাচ্ছে বলো তো? অনলাইন সেবার কারণে 2-3 সপ্তাহের কাজ এখন কত দিনে পাওয়া যায়? 2-3 সপ্তাহের কাজ এখন কত দিনে পাওয়া যায়? ই সেবা চালুর কারণে 2-3 সপ্তাহের কাজ এখন কত দিনে পাওয়া যায়? 2-3 সপ্তাহের কাজ এখন কত দিনে পাওয়া যায় বলো তো? এটা বলো তো দেখি, কে সবার আগে বলতে পারো? জেলা ই সেবা কেন্দ্র চালুর কারণে 2-3 সপ্তাহের কাজ কত দিনে পাওয়া যায়? 2-3 সপ্তাহের কাজ কত দিনে পাওয়া যায় বলো তো দেখি? বলো 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 বলো, 2 থেকে 5 দিনে পাওয়া যায়। এগুলো কিন্তু তোমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া আছে, ঠিক আছে? এটিএম ভাইয়া 5 স্টার, যেগুলো আমি 5 স্টার দিতে বলবো এগুলো 5 স্টার দিয়ে নিবা, যেগুলো 5 স্টার দিতে বলবো এগুলো কিন্তু ভাইয়া 5 স্টার দিয়ে নিবা। এটিএম এর পুনরূপ কি বলো? এটিএম এর পুনরূপ কি বলো? এটিএম, এটিএম এটা সবাই পারার কথা, এটা সবাই পারার কথা। গেমিং আকাশ বলছে খ, অটোমেটেড ট্রেইল মেশিন, অটোমেটেড ট্রেইল মেশিন। বাকিরা আলামিন আহমেদ বলতেছেন এ, অ্যাসিনক্রোনাস টেলার মেশিন। তারপর তারপর বাকিরা 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 কোনটা হবে এটা? অটোমেটেড টেলার মেশিন। ভাই এই বানানটা ভালো করে দেখবা, হ্যাঁ বানানগুলো ভালো করে দেখতে হবে কোনটা কি। অটোমেটেড টেলার মেশিন, টেলার টেলার বানানটা দেখতে হবে, টেলার, অটোমেটেড টেলার মেশিন, ঠিক আছে? এটা ভাই কিন্তু 5 স্টার দিয়ে পড়বা, 5টা স্টার দিবা। এটিএম এর পুনরূপটা কিন্তু 5টা স্টার দিবা, ঠিক আছে? 365 দিন 24 ঘন্টা চালু সেবার সময়গুলো কী কী বলো তো? মানে এক কথায় 24/7। 24/7 বলতে কি বুঝো? এটা বুঝো তো, 24/7 মানে হচ্ছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় খোলা থাকে। এই সেবাগুলো কী কী? এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং সেবা, তথ্য সেবা। কোন সেবাগুলা 24/7 চালু থাকে বলো তো? কোন সেবাগুলা 24/7 চালু থাকে বলে দেখি 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 দেখি। ঘ, গেমিং আকাশ বলতেছেন ঘ, তিনটাই হবে, এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং সেবা, তথ্য সেবা। সবগুলাই সবগুলাই কিন্তু ভাইয়া 24/, ওকে। এস এম এস এস এম এস এস এম এস 5 স্টার দাও, 5টা স্টার দাও, 5টা স্টার দাও। এস এম এস মানে কি? এস এম এস, তারপর হচ্ছে এম এম এস, এগুলো পুরো নিতে ফেলতে হবে। এস এম এস এম এম এস এগুলো পড়ে ফেলতে হবে। এস এম এস মানে বলো? শর্ট মেসেজ সার্ভিস, ঠিক আছে? এস এম এস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, রাইট? এস এম এস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, আর এম এম এস মানে হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এম এম এস মানে হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, এম এম এস মানে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এই যে এস এম এস মানে হচ্ছে ভাইয়া শর্ট মেসেজ সার্ভিস। নিচের কোনটির কারণে চিনি কলের উৎপাদন বেড়েছে বলো তো? কোনটির কারণে চিনি কলের উৎপাদন বেড়েছে? কোনটির কারণে চিনি কলের উৎপাদন বেড়েছে বলো? কোনটির কারণে? ইমেল, ই পুরজি, ই গভর্নেন্স, টেলিমেডিসিন। চিনি কলের উৎপাদন বেড়েছে কোনটার কারণে বলো?
পুষ্প, তুমি কেন লাইভ দেখতে পাচ্ছ না? তুমি ভাইয়া কেন লাইভ দেখতে পাচ্ছ না? তুমি কেন লাইভ দেখতে পাচ্ছ না বলো? তোমার লাইভ দেখতে কোথায় অসুবিধা হচ্ছে? ওকে, বলো 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 বলো। ইপুরজি, এই তো সবাই দেখি সব পারো, সবাই দেখি সব পারো, সবাই দেখি সব পারো। ইএমটিএস এর পুনরূপ কি বলো? দুইটা স্টার দাও, দুইটা স্টার দাও। এত ইম্পর্টেন্ট না বাট ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট না বাট হচ্ছে ইম্পর্টেন্ট। বলো ইএমটিএস এর পুনরূপ কি? এটা একটু ভাই স্ক্রিনশট দিয়ে নাও। ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, দেখো কোনটির কারণে রোগীরা ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন বলো তো? কে বলতে পারবা এটা? এটা ভাইয়া 5 স্টার দিও। যেগুলো কিন্তু আমি 5 স্টার দিয়ে বলে দিব, এগুলো 5 স্টার দিয়ে নিবা। ঠিক আছে, কোনটির কারণে রোগীরা ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারতেছেন? ঠিক আছে, বাংলাদেশে কিন্তু এরকম একটা সেবা আছে, তোমরা জানো কিনা জানি না, ডক টাইম। তোমরা যারা না জানো জেনে নাও, এই অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা, ডক টাইম। তারা কিন্তু ঘরে বসে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি হচ্ছে যখন ডক টাইমে অ্যাপে যাবো, ওখানে তুমি ডক্টর পেয়ে যাবা। ঠিক আছে, তারা যেভাবে সার্ভিসটা দিয়ে থাকে ভিডিও কলের মাধ্যমে, তুমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিবা, সাথে সাথে ডক্টর ভিডিও কলে আসবে, তোমার কথাগুলো শুনবে এবং সে প্রেসক্রাইব করে পিডিএফ আকারে তোমাকে পাঠিয়ে দিবে। মানে যে কাজটা হচ্ছে যে তুমি ডাক্তারের কাছে গিয়ে করতে হইতো, এই কাজটা তুমি ঘরে বসে করতে পারতেছো। এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া টেলিমেডিসিন। টেলিমেডিসিন, রাইট। এই তো সকলে সঠিক উত্তর দিয়ে দিচ্ছ। জিহাদ, ফয়সাল, জামিল, ফাহিম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, পরবর্তীটা দেখো। এই যেটা তোমরা বললাম, এই মোবাইল ফোনে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াকে কি বলা হয়? কথাটা ভালো করে দেখো। মোবাইল ফোনে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াকে কি বলা হয়? আমি মোবাইল ফোনে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেই চিকিৎসক কর্মরত আছে তার সেবা নেব, এটাকে আমি কি বলবো? ই পর্সা, ই স্বাস্থ্য সেবা, ই গভর্নেন্স, ই পুরজি, কি বলবো এটাকে? এটাকে কি বলবো বলো? এটাকে কি বলবো বলো? এটাকে বলবো হচ্ছে অনলাইন স্বাস্থ্যসেবা। আমি যদি ঘরে বসে কোনো কিছু নেই, এটাকে বলবো হচ্ছে অনলাইন স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবা মানে হচ্ছে অনলাইন স্বাস্থ্যসেবা। পরেরটা দেখো, টিকিটটি ক্রয় করার জন্য আজাদ সাহেবের প্রয়োজন। আচ্ছা, এখানে হয়তো আগে কোনো কিছু ছিল যে কারণে প্রশ্নটা এভাবে আসছে। মানে এক কথায়, টিকিট ক্রয় করার জন্য কি প্রয়োজন বলো তো? টিকিট ক্রয় করার জন্য তার অবশ্যই কী লাগবে? পেমেন্ট মেথড লাগবে, তার ক্রেডিট কার্ড লাগবে, ইন্টারনেট লাগবে সে যদি টিকিট কিনবে, এবং তার হচ্ছে একটা মোবাইল ডিভাইস লাগবে, যেই ডিভাইস দিয়ে সে টিকিটটা ক্রয় করবে। তার মানে সেটার কাছে কী হবে? তিনটাই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে এই উদ্দীপকটা কিন্তু আগে ছিল না। ঠিক আছে, আচ্ছা, স্বল্প খরচে সেবা নিশ্চিত করা নিচের কোনটির প্রধান বৈশিষ্ট্য বলো তো? স্বল্প খরচে সেবা নিশ্চিত করা, স্বল্প খরচে সেবা নিশ্চিত করবে, বলো কোনটার বৈশিষ্ট্য? ইমেইল, ই পর্সা, ই সার্ভিস, ই কমার্স, কোনটা স্বল্প খরচে সেবা নিশ্চিত করবে? এটার নাম কি বলো? পুষ্প বলতেছে ইউটিউব লাইভে আছে না, আমাদের তো ইউটিউব মনে হয় লাইভ হওয়ার কথা। ইউটিউবে তো মনে হয় লাইভ হচ্ছে, এটা বলো। এই অ্যান্সারটা কত হবে? ইসরাত জাহান বলছে খ, রিয়ান রাফিদ বলতেছেন সি, ফয়সাল আহমেদ বলতেছে গ, ই সার্ভিস। রাইট, এটা হবে হচ্ছে ই সার্ভিস। ঠিক আছে, ই সার্ভিস। SMS এর মাধ্যমে আখ চাষিদের আখ সরবরাহ করার অনুমতিপত্রকে কি বলা হয় বলো তো? মানে SMS এর মাধ্যমে যে কোনো সার্ভিস, এটা আখ চাষি হোক আর ধান চাষি হোক আর কমলা চাষি হোক, যে কোনো চাষি হোক, তাদের আখ সরবরাহ করার অনুমতিপত্রকে কি বলা হয় বলো তো? ই কমার্স বলে, ই পর্সা বলে, ইমেল বলে, ই পুরজি বলে। দেখি কে আনসার করতে পারো বলো। মৌখন্দকার, একবার লিখলেই তো হবে, তাই না? বলো, একবার লিখলে হবে। এটা কত হবে? SMS এর মাধ্যমে আখ চাষিদের আখ সরবরাহ করার অনুমতিপত্রকে কি বলা হয় বলো? রিয়ান রাফিদ, এটাকে ই পুরজি বলা হয়। ঠিক আছে, ই পুরজি মনে রাখবা। SMS এর মাধ্যমে আখ চাষি হোক, ধান চাষি হোক, যে কোনো চাষি হোক, তার আখ সরবরাহ করার অনুমতিপত্রকে বলা হবে হচ্ছে ই পুরজি। অনুমতিপত্রকে কি বলা হবে? ই পুরজি বলা হবে। পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ করাকে কি বলা হয়? পণ্য পাইছো, তারপর হচ্ছে মূল্য পরিশোধ করতেছো, এটাকে কি বলে বলো তো? তোমরা হচ্ছে যে ঘরে বসে পণ্য পাও না, অনলাইনে অর্ডার করার পরে যে কিউএনএ পাবলিকেশনের বইগুলো তোমরা রকমারি থেকে অর্ডার করো, ঘরে বসে পাওয়া যায়, এটাকে কি বলা হয় বলো তো? সিওডি মানে কি? সিওডি মানে হচ্ছে ভাইয়া, সি মানে হচ্ছে ক্যাশ,
ও মানে হচ্ছে ওয়ান, ডি মানে হচ্ছে ডেলিভারি, মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এটাকে কি বলা হয়? সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, পণ্য পাওয়ার পর ঘরে বসে কোনো কিছু পাওয়াটাকে এটা বলা হয় সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে বলো তো? কত সাল থেকে বাংলাদেশে ই কমার্স প্রসার হচ্ছে? কত সাল থেকে বলো? এটাকে একটু কষ্ট করে তোমরা 3টা স্টার দিয়ে নিও, এটাকে 3টা স্টার দিয়ে নিও। কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে বলো? কত সাল থেকে হচ্ছে? রোজাইনা খাতুন বলতেছে ইউটিউবে লাইভ হয় না কেন? ইউটিউবে কেন লাইভ হয় না বলো? কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে? কত সাল থেকে হচ্ছে? কত সাল থেকে হচ্ছে কেউই বলতে পারতেছো না? জিয়াদ হোসেন বলতেছে 3। এটা হবে হচ্ছে ভাইয়া 11 থেকে 12, 12 থেকে 13 না, 2011 থেকে 12। একটু একটু নোটিস করো, এখানে দেখো অপশনগুলো কিন্তু কাছাকাছি, 10 11, 11 12, 12 13, 13 14, 11 12, 11 12, 11 12, 11 12। ঠিক আছে, 11 12 থেকে শুরু হয়েছে। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এইটা ভাইয়া, এর আগের বারও মনে হয় আইসে, এর আগের বারও মনে হয় আইসে। ঠিক আছে, এটাকে 10টা স্টার দিবা, 10টা স্টার। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তেজনা অবস্থায় স্টুডেন্টরা ভুল করে, উত্তেজনা অবস্থায় ভুল করে। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটা বলো তো? ফাতেমা আক্তার বৃষ্টি বলতেছে ইউটিউবে লাইভ নেই, কালকে লাইভও হয় না ইউটিউবে। ভাইয়া একটু কাইন্ডলি লাইভ চালু করবেন, একটু ভাই কাইন্ডলি লাইভ চালু করবেন ইউটিউবে, 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 ইউটিউবে। বলো 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 জিপ্রান, হ্যালো, এই অ্যান্সারটা বলে দাও তো দেখি, এটা কত হবে? হ্যালো, জি জি জি, কথাটা বুঝি নাই। বলেন। ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখো এটা কোনটা হবে? সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটা? ফেসবুক। ঠিক আছে, সবচেয়ে ভাইয়া avast.com এটা কিন্তু ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম না। gmail.com এটাও কিন্তু ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম না। yahoo.com এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটাও সামাজিক যোগাযোগ মাধ্যম না। ঠিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম কি কি? ইনস্টা, তারপরে কি আছে? হোয়াটসঅ্যাপ, তারপরে কি আছে? ইউটিউব, তারপরে কি আছে? লিঙ্কডইন, লিঙ্কডইন, আর কি আছে? এগুলো অ্যাটসেট্রা। ঠিক আছে, এগুলোকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বলো, মার্চ 2015 পর্যন্ত ফেসবুক ব্যবহারের সংখ্যা কতজন ছিল? মার্চ 15 পর্যন্ত ফেসবুক ব্যবহারের সংখ্যা কতজন ছিল? প্রায় 1415 মিলিয়ন। ঠিক আছে, এতজন ছিল। এটা এতটাও ইম্পর্টেন্ট না, বাট একটু মনে রাখতে পারো যে মার্চ 2015 পর্যন্ত ফেসবুক ব্যবহারীর সংখ্যা ছিল 1415 মিলিয়ন। ঠিক আছে, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা জরিপকৃত প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের নাম কি? মানে কতজন আছে ফেসবুকে, এই জরিপকৃত কে এই পরিসংখ্যানটা করছে যে এতগুলো ফেসবুক ব্যবহারকারী আছে? এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে এই যে এটা। ঠিক আছে, তোমরা যদি হচ্ছে যে এই ওয়েবসাইটে যাও, তোমরা নট অনলি ফেসবুক, কোন ওয়েবসাইটে কতজন রিয়েল টাইম ব্যবহারকারী আছে এটা তোমরা দেখতে পারবা। তোমরা হচ্ছে তার ডোমেনটা লিখে সার্চ করবা, সে ফর এক্সাম্পল youtube.com, তুমি এটা ওইখানে দিবা, তাহলে হচ্ছে আসসালামু আলাইকুম, গুরু চলে আসছে, গুরু চলে আসছে, গুরু চলে আমি আসছে। বিজয় ভাইয়ের কাছ থেকে একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমার আসতে আসতে একটু লেট হইলো, আমি বসে বসে কি চটপটি খাচ্ছিলাম। আচ্ছা, আশা করা যায় লাইভ ভালো চলছে ভাই, আমি কিছু কমেন্ট পড়ি, হ্যাঁ? শিওর। আচ্ছা, পোলাপান ভালো এমসিকিউ সলভ করতেছো, আমি কিছু পার্সোনাল সাজেশন দিয়ে যাই ভাই, একটু কলমটা। আইসিটিতে তোমাদের হলো প্রথমত আমি একটু প্র্যাকটিক্যাল নিয়ে কথাবার্তা বলি। অনেকে স্কুলে প্র্যাকটিক্যাল দিছো, মোটামুটি এটা কনফার্মড আছে। তার পরবর্তীতে স্কুল থেকে সাধারণত নাম্বারটা পাঠায়, এটা মেজরিটি অফ দ্য টাইম ফ্রি একটা মার্ক। বাট তার পরবর্তীতেও যদি কারো স্কুলে খুব বেশি অনুপস্থিতি থাকে, অনেকে আছে এগুলোতে পার্টিসিপেটই করো নাই, সো বেটার হয় যে কন্ট্যাক্ট উইথ ইউর টিচার, কন্ট্যাক্ট উইথ টিচার বা স্কুল অথরিটি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এইখানে আবার নাম্বার কাটে দিছে, এরকম আমরা খোঁজ পাইছি, শুনছি অনেকের যে প্র্যাকটিক্যালের নাম্বার কমাই দিছে। যদিও এটা খুবই কম করা হয়, বাট তার পরবর্তীতে এটা একটা ভালো ইস্যু হইতে পারে। দ্বিতীয় যেটা, সেটা হলো আইসিটি এমসিকিউর ক্ষেত্রে। ঠিক আছে, আইসিটি এমসিকিউর ক্ষেত্রে যে আমাদের এমসিকিউগুলো আসবে, এখানে আমরা তোমাদেরকে সবচেয়ে
ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, এগুলো থেকে মোটামুটি কমন চলে আসবে। বাট এর বাইরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে মূল বইটা একটু রিডিং পড়ে যাও লাইন বাই লাইন, ঠিক আছে? এখন কোশ্চেন কত ডিপ থেকে করবে, মেজরিটি অফ দ্য টাইম সারফেস লেভেল আইসিটি কোশ্চেন ওরকম কঠিন করে না, বাট মূল বইটা রিডিং পড়ে যাও যাতে যা কোশ্চেন দেখ তুমি যাতে পারো। আর এর বাইরে যদি কারো আরও এক্সট্রা টাইম থাকে, আমরা মূলত গাইড থেকে এমসিকিউগুলো তুলছি, হ্যাঁ? তোমাদের বাজারের যে কোনো গাইড, বিশেষ করে হলো পাঞ্জেরি লেকচার, পাঞ্জেরি বা লেকচার যে কোনো একটা থেকে তুমি হলো আইসিটিটা পড়ে যাইও। আর এর পরবর্তীতে যদি এগুলো পাঞ্জেরি লেকচারের এমসিকিউ অনেক বেশি মনে হয়, তাহলে তোমাদের হইলো যেগুলো টেস্ট পেপার মেডিজি কিনছো না, ওখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে, হয়তো বা কম। মেডিজিতে তুমি দেখবা যে লাস্টের দিকে বা টেস্ট পেপারে কিছু এমসিকিউ আছে, লাস্ট অ্যাটলিস্ট 3 থেকে 4টা বোর্ডের কোশ্চেন সলভ করলা। আর তোমার বোর্ডের, অর্থাৎ ধরো তুমি সিরিয়াস দিনাজপুর বোর্ড বা রাজশাহী বোর্ড, যে বোর্ড, তুমি তোমার বোর্ডের টপ 3টা বা 5টা স্কুলের কোশ্চেন তুমি সলভ করলা টেস্টে, ঠিক আছে? এখান থেকে অনেক টিচার কোশ্চেন পিক আপ করবে, কারণ আইসিটি এমনও কোনো সাবজেক্ট না যে এটার জন্য টিচার একদম বসে ম্যানুয়ালি খুব ইনোভেটিভ কোশ্চেন করতে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে অনেকে কোশ্চেন করছে যে ভাইয়া ইউটিউবে কেন লাইভটা হচ্ছে না? মেজরিটি অফ দ্য টাইম আমরা ইউটিউবে নিচ্ছিলাম, কিন্তু আসলে আমাদের এই গ্রুপটাকে বড় করার প্ল্যানটা বেশি, এবং আসলে 2টা ফোন রাখে লাইভ নিলে দেখা যায় যে ফ্রেমিংটা ঠিক হয় না। সো যেহেতু তোমরা বলতেছো, কালকে থেকে ইনশাল্লাহ আমরা ইউটিউবটা নেওয়ার চেষ্টা করব। আর আইসিটি এক্সাম দিয়ে আসে, আমি যদি এটার সাথে কানেক্টেড না, বাট এক্সাম দিয়ে আসে একটা সাজেশন দেই। অনেকে যেটা করো যে পরীক্ষার মাঝখানে, যেমন তোমাদের সামনে সায়েন্সের এক্সামগুলো যেগুলো মেইন, যেগুলোতে কট খাবা, আইসিটিতে কোনো ঝামেলা হবে না, যেগুলো মেইন এক্সাম দিয়ে আসে সাথে সাথে পড়া শুরু করিও, মানে ব্রেক নিও না যে তুমি আসে থেকে পুরো একদিন ব্রেক নিয়ে আসো শুরুই করতে পারতেছো না, এরকম কোনো যাতে না হয়। তুমি যাতে সাথে সাথে পড়া শুরু করো, পরবর্তী এক্সামে ফোকাস করো। একজন একটা কোশ্চেন করছে যে ভাইয়া কোনো একটা এক্সাম খারাপ হয়েছে, এটা খুবই ভ্যালিড কোশ্চেন। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার ক্ষেত্রে দেখা গেছিলো যে আমার বাংলা সেকেন্ড পার্ট খুবই বাজে হয়েছিল, মানে খুবই বাজে, মানে 12টা এমসিকিউ ভুল গেছিলো, -12। তো তুমি চিন্তাই করতে পারতেছো যে আমার প্লাস নিয়ে টানাটানি ছিল বাংলা সেকেন্ড পার্টে এসএসসিতে। তো এই ক্ষেত্রে আসলে যেটা করতে হয় যে অনেকে ট্রাই করো যে কোশ্চেনটা মিলাবো না, এটা খুব বাজে প্র্যাকটিস। আমার কথা হলো যে আমি যদি খারাপ করছি, আমাকে আগে জানতে হবে যে আমি কত % খারাপ করছি, আমার মনে যাতে কোনো খুঁত না থাকে। সো যদি মনের শান্তি হয়, বের হওয়ার পরে, আচ্ছা ভাই একটা কোশ্চেন করছে এমসিকিউতে 9 পেলে কি পাস আসবে কিনা? কোনটায়? আইসিটিতে হ্যাঁ, পাস আসবে, 8 পেলেই পাস আসবে। 8 পাইলে পাস আসবে। সো 8টা এমসিকিউ আশা করা যায় যে তোমরা পারবে। আইসিটিতে পাস ভাই, আইসিটিতে চিন্তা করতে হবে প্লাসটা কেমনে রাখা যায়। অলরেডি তুমি 25 পেয়ে গেছো, আমি বলছি মাত্র 16টা এমসিকিউ, আর আজকের ক্লাসটা তুমি এত শেষ করো 16টা, এখান থেকে তুমি কোন পাবা? পাস কেন করতেছো? এই কথা কেন বলতেছো? আচ্ছা, এখন তাহলে ভালো একটা কথা যেটা বলতেছিলাম, যে ধরো তোমার এক্সাম খারাপ হয়েছে, আসে মিলায় কনফার্ম হবো যে কত মার্ক তুমি ধরা খাচ্ছ, ঠিক আছে? কত মার্ক তুমি কট খাচ্ছ সেটা আগে ফুললি ডিসাইড করো, দেন একদম ফাইনালের ভার্ডিক্টে আসো যে আমার একটা সৃজনশীল গেছে বা এত মার্ক গেছে, অত মার্ক গেছে। দেন আমার যেটা স্ট্র্যাটেজি ছিল, আমি নর্মালি যেটা চিন্তা করতাম সেটুসে আমার হলো ফিজিক্সে আমি ধরে নিলাম যে 5 মার্ক কাটা গেছে, বা কালকে ধরো তোমার আইসিটিতেই তোমার হলো 4 মার্ক কাটা গেছে। সো তোমাকে এখন যেটা চিন্তা করতে হবে যে এর পরবর্তী এক্সামটা কি, সেটুসে এর পরবর্তী এক্সাম হলো ফিজিক্স। সো আমার ফিজিক্স এক্সামটা এত ভালো লেভেলে দিতে হবে যাতে আমার এই পরবর্তী 5 মার্ক উদ্ধার হয়ে আসে। আমি যেটা চিন্তা করছিলাম যে আমার বাংলা দ্বিতীয় পত্রে 12 মার্ক গেছে, সো আমাকে সামনের প্রত্যেকটা এক্সামে বাকিদের চেয়ে 2 মার্ক করে আগাইতে হবে। সো যদি 6টা সাবজেক্টে এক্সাম দেই, টোটাল আমার 12 মার্ক উঠে গেল। এরকম করে পরবর্তী এক্সামগুলোকে টার্গেট করতে হবে, ঠিক আছে? আমার তো ফিজিক্সে প্রবলেম, কি করব? ফিজিক্সের প্রবলেম থাকলে পার্সোনালি আমাদের যে সলভিং ক্লাসগুলো আছে এগুলো করিও, আর মেডিজির প্রথম 10 থেকে 15টা করে সৃজনশীল সলভ করে যাও, অ্যাটলিস্ট যে চ্যাপ্টারগুলো তুমি অ্যান্সার করবা সেগুলা। এর পরবর্তীতে একজন বলছে যে ভাইয়া গার্ড এত খারাপ দিতেছে, এখানে একটা স্টোরি আছে, অনেকে গার্ড নিয়ে। আচ্ছা, আমি পার্সোনালি আমাদের দিনাজপুর জেলা স্কুলের গল্প বলি। আমাদের কিছু গার্ডিয়ান একবার কি করলো, অ্যাপ্লিকেশন করলো, এটা বলে আমি চলে যাব, অ্যাপ্লিকেশন করলো যে কি গার্লস স্কুলে নাকি খুব কঠিন গার্ড দেয়, এই জন্য যাতে স্টুডেন্টরা চুরি করতে পারে, মানে চিন্তা করা যে অ্যাবসার্ডিটিটা, যে চুরি করতে পারে দেখে আমাদের সিট নিয়ে আসলো হাই স্কুলে। এবং হাই স্কুলে যখন এটা তো অথরিটির কাছে খুব অ্যাবসার্ড লাগে না, গার্ড তো হার্ডই দিবে ভাই। গার্ড কি মানে তুমি কি চাও যে না এসএসসি পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষা তোমাকে বলবে যে তুই চুরি করে লেখ,
ইচ্ছা মতো চুরি করো, আমরা কিছু করবো না। গার্ড যত হার্ড হবে তত তোমার ভালো। যদি একান্ত কেউ চুরি করতেই চাও, এটা তো তুমি করবাই, সেটা হলো একদম যখন সব লেখা শেষ, যে তোমার যদি এখন খাতাটা নিয়ে টিচার আর না দেয়, তখন তুমি লাস্টের 5 থেকে 10 মিনিট আশপাশে 2-1টা কথা বলতে পারো। এটাও যদিও মানে সাজেস্টেড না, বা যদি কারো একান্ত চুরি করার ইচ্ছা থাকে, তুমি হলো একদম সব লেখা শেষ করবা। সো আমাদের ওই সময় তখন কি করলো, ম্যাজিস্ট্রেট স্যার কিন্তু খেপে গেলেন। উনি প্রতিদিন সকালে উঠে আসে, প্রত্যেকটা রুমে রুমে যাইতো, এবং বেশ কিছু চোর ছিল যে এমনি ঘুরে ঘুরে লিখতো, ঠিক আছে, মানে ও ঘুরে খাতা খুলে লিখতেছে। মানে চুরির তো একটা ব্যাপার আছে, অনেকে আছে স্যারেরা এটা পছন্দ করে যে না তুমি চুরি করছো, একবার তাকাইছো তুমি মাথাটা নিচ করে তখন থেকে ভদ্র আসো। অনেকে আছে ওপেন চুরি করছে। ওই সময় 3জন এক্সফেল খেয়ে গেল, 3জন এক্সফেল, এবং কোনোভাবে এটার কোনো কিন্তু, একবার যদি এক্সফেল খাও এটার কিন্তু কোনো রিমেডি নাই, তুমি কিচ্ছু করতে পারবা না, তোমার পুরো একটা বছর মাটি, পরের বছর এসএসসি দিতে হবে। সো আমার কথা হলো, গার্ড যদি খারাপ দেয় খুব ভালো। আমি চুরি করার জন্য তো বোর্ড এক্সাম দিতে যাই নাই, দরকার হলে নিজে পড়ে ফেল করা ভালো, বাট চুরি করে পাশ করা ভালো না। আমি জীবনে যতবারই চুরি করতে গেছি ততবারই বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি, ঠিক আছে, করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এরপর আইসিটিতে কত মার্ক পাইলে এ প্লাস? ভাই আপনি কন্টিনিউ করেন। এটা আমি কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম, দেখো তোমাদের কিন্তু 50 মার্কসের এক্সাম, তাই না? 50 থেকে কিন্তু ভাইয়া তুমি অলরেডি 24 পেয়ে গেছো, কারণ এই মার্কটা তোমার কলেজের টিচারই দিবে তোমাকে, ঠিক আছে? এই মার্কটা কিন্তু তোমার কলেজের টিচারই তোমাকে দিবে। তো তুমি কিন্তু 50 থেকে 24 মানে 25 বাদ দাও, ঠিক আছে? তোমার পরীক্ষা হবে হচ্ছে 25 মার্কসের। তোমার এ প্লাস পাওয়ার জন্য দরকার হচ্ছে 40 মার্ক। 40 তুমি থেকে অলরেডি তুমি 24 পেয়ে গেছো, আর থাকে কত? 16। তোমার হচ্ছে এই 25 থেকে 16 মার্ক পাইতে হবে, মানে 25টা এমসিকিউ থাকবে, 16টা এমসিকিউ তোমাকে হওয়াইতে হবে। এখানে তোমার নেগেটিভ মার্কিংও নাই, তাই না? জাস্ট 16 পাবা, তাহলে তোমার এ প্লাস, 16 পাইলে এ প্লাস, ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছে ভাই, সেটা হলো যে প্র্যাকটিক্যাল খাতা নিতে হবে কিনা, এটা এটা আপনি আনসার দিলে ভালো হয়, আমি আসলে এই সম্বন্ধে জানি না। প্র্যাকটিক্যাল খাতা না, পরীক্ষায় প্র্যাকটিক্যাল খাতা নিতে হবে না। প্র্যাকটিক্যাল খাতা হচ্ছে তোমার স্কুলেই জমা নিয়ে নিবে। অনেক স্কুল কি করে, আগে জমা নিয়ে নেয়, পরীক্ষার আগেই জমা নিয়ে নেয়। অনেক স্কুল হচ্ছে পরীক্ষার পরে নোটিশ দেয় তা জমা দেওয়ার জন্য। এই প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়া হচ্ছে তোমার নিজস্ব স্কুলে, আর ওইখান থেকে নোটিশ, তোমাদের স্কুলে যে নোটিশ বোর্ড আছে ওইখানে একটু যোগাযোগ করবা, বা স্কুলের কেউ থাকলে ওইখানে কন্ট্যাক্ট করবা, ওরাই বলে দিবে কখন নিতে হবে, ঠিক আছে? আর বোর্ড পরীক্ষায় যেখানে তোমাদের সেন্টার পড়ছে ওইখানে তোমাকে নিতে হবে না প্র্যাকটিক্যাল খাতা। ওকে ভাই, তাহলে আপনি কন্টিনিউ করেন, ওরা বলতেছে ক্লাস শুরু করতে, আমি আবারও আসবো। হ্যাঁ অবশ্যই মাঝে অবশ্যই মধ্যে কমেন্টগুলো পড়ার জন্য কন্টিনিউ করো। ঠিক আছে, থ্যাংক ইউ আনাস ভাই কিন্তু অনেক ভালো ভালো কিছু মোটিভেশন তোমাদেরকে দিয়ে গেছে, অনেক ভালো ভালো কিছু কথা বলে গেছে। যেমন ফার্স্টেই বলেছিল যে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে, ঠিক আছে? সো তোমরা যে জিনিসটা নিয়ে চিন্তা থাকো, এই চিন্তাগুলো কিন্তু আনাস ভাই একদম এক করে গেছে। দেখো আমরা তাহলে সামনে আগাই। টুইটার নাম শুনছো অবশ্যই, ইলন মাস্কের টুইটার। ইলন মাস্ক টুইটারে বার্তা প্রেরণে সর্বোচ্চ কত ক্যারেক্টার ব্যবহার করা যায় বলো তো? বার্তা প্রেরণে সর্বোচ্চ কত ক্যারেক্টার ব্যবহার করা যায়? কত ক্যারেক্টার? তুমি চাইলেই যে অনেক বড় একটা টেক্সট লিখে দিতে পারবা, ব্যাপারটা এরকম না। যেমন আমরা যখন ফেসবুকে কমেন্ট করি বা ফেসবুকে যখন পোস্ট করি, তখন কিন্তু আমি অনেক বড় একটা রচনা আমি কিন্তু পোস্ট করতে পারি না, তখন আটকায় দেয়, যে বলে যে এত ক্যারেক্টার পর্যন্ত তুমি পোস্ট করতে পারবা, এত ক্যারেক্টার পর্যন্ত তুমি কমেন্ট করতে পারবা। সেমটাই বলছে যে টুইটারে তুমি যদি কোনো SMS দিতে চাও, তাহলে কত ক্যারেক্টার পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবা বলো দেখি, কে বলতে পারো এটা? কে বলতে পারো দেখি এটা? ভাইয়া শুরু করেন। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। মুন্না, ও রিয়েলি? দেখো এটা দেখো ফয়সাল আহমেদ বলতেছেন ঘ। সর্বোচ্চ কত ক্যারেক্টার বলো তো? সর্বোচ্চ হচ্ছে ভাই 140 ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা, এখানে ভাই আরেকটা শর্ট নোট আছে, এটা একটু কষ্ট করে দেখে নিবা তোমরা। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, ঠিক আছে, বর্তমান মান হচ্ছে কি এক্স, এটা একটু দেখে নিও ভালোভাবে। কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করছে বলো তো? কোনটির কারণে ইন্টারনেট এখন আরও আগের চেয়ে সহজলভ্য হইতেছে? কোনটার কারণে বলো তো? কোন? ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কের ফলে বলো? এটাকে একটু তোমরা 3 স্টার দিয়ে পড়িও। এটাকে ভাইয়া 3 স্টার দিয়ে পড়িও, 3টা স্টার দিয়ে পড়িও। কোনটির কারণে? আমাদের স্কুলে প্র্যাকটিক্যাল খাতা সাইন করে ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা, স্কুলে হচ্ছে যে নোটিশ দিবে, স্কুলেই তোমাদেরকে নোটিশ দিবে। এটা বলো তো, কোনটির কারণে দ্রুতগতি ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করছে বলো? ক। মুন্না মেহফুজ বলতেছে ক, ফাইবার অপটিক নেটওয়ার্ক, রাইট। এইটা দিয়ে হচ্ছে যে সমুদ্রের তলদেশ দিয়ে, এই কক্সবাজারের কিন্তু সমুদ্রের তলদেশ দিয়ে কিন্তু এই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি। বাংলাদেশে এখন যে ইন্টারনেটটা চলতেছে, বাংলাদেশের এখন যে ইন্টারনেট কানেক্টিভিটি আছে, এটা ওয়াইফাই হোক আর সিম নেটওয়ার্ক হোক, এটা কিন্তু এই অপটিক্যাল ফাইবার দিয়ে কিন্তু চলতেছে। নতুন একটা নেটওয়ার্ক না আসতেছে, তোমরা নাম শুনে থাকবা, স্টারলিংক, ইলন মাস্কের স্টারলিংক, ঠিক আছে? ওইটা যখন আসবে তখন আর অপটিক্যাল ফাইবার লাগবে না, তখন ডিরেক্ট স্যাটেলাইট থেকে হচ্ছে
ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে। কিন্তু স্টিল যেইটা সহজলভ্য করছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। দেখো পরবর্তীতে সিডি রুমের মানে কি, এটা একটু 3 স্টার দিয়ে পড়ে নেবা। সিডি রুম, এখানে তোমরা আরও কোনো কিছু পড়ে নিবা, আমি একটু বলে দিচ্ছি। র্যামের পূর্ণরূপটা তোমরা ভালো করে পড়ে নিবা, র্যাম পড়বা, রুম পড়বা, ঠিক আছে। রেজিস্টারটা ভালো করে পড়বা, রেজিস্টার পড়বা, সিডি রুম পড়বা, ঠিক আছে। সিডি রুমের মিনিং কি বলো তো দেখি, সিডি রুমের মিনিং কি বলো দেখি, সিডি রুমের মিনিং কি? বলো 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 বলো, দ্রুত বলো দেখি। সিডি রুম, টেস্ট পেপার সলভ মানে হচ্ছে রিভিশন ব্যাচ, 500 টাকা, যেটা এটা 500 টাকা বলবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসএসসি আইসিটি, এসএসসি আইসিটির ক্লাস হচ্ছে এতে আমাদের হচ্ছে, বলো হালকানস্টাইন পেজে আসতে, আমি একটা পেজের লিঙ্ক দিচ্ছি। যারা হচ্ছে যে ক্লাস করতে চাই, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে চলে আসতে বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা সিডি রুম কি হবে, সিডি রুম কোনটা হবে? কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। রুম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, রুম মানে হচ্ছে কি, রুম মানে হচ্ছে ভাই রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। রুম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, আর সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। মনে রাখবা সিডি মানে কি, কম্প্যাক্ট ডিস্ক। তো সেই জিনিসটা ভালো করে মনে রাখবা। আরেকটা এখানে আছে ডিভিডি রুম। ডিভিডি রুম মানে কি, ডিজিটাল, দেখো দেশের প্রত্যন্ত এলাকায় কোন অফিসগুলোকে ই সেন্টারে রূপান্তর করা হয়েছে? দেশের প্রত্যন্ত এলাকায়, দেশের প্রত্যন্ত এলাকায় কোন অফিসগুলোকে ই সেন্টারে রূপান্তরিত করা হয়েছে বলো তো? প্রত্যন্ত এলাকায় বলতে বুঝেছে যেখানে হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই কম থাকে, সে ফর এক্সাম্পল রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওই টাইপের এলাকাগুলো, বান্দরবন। দেশের প্রত্যন্ত এলাকায় কোন অফিসগুলোকে ই সেন্টারে কনভার্ট করা হয়েছে বলো তো? ই সেন্টারে কনভার্ট করা হয়েছে বলো তো, বলো বলো বলো, এটা কোনটা হবে? এটা সবাই পারার কথা। ই সেন্টারে কনভার্ট করা হয়েছে, ই সেন্টারে মানে হচ্ছে অনলাইন সেন্টারে কনভার্ট করা হয়েছে। নট বেটার দেন দ্য 10 মিনিট স্কুল, নট বেটার দেন 10 মিনিট স্কুল, নট বেটার দেন 10 মিনিট স্কুল মানে কি? এই যে তানিম, এটা দেখো, এটা বলো। দেশের প্রত্যন্ত এলাকায় কোন অফিসগুলোকে ই সেন্টারে রূপান্তরিত করা হয়েছে বলো? পোস্ট অফিস। নিচের কোনটি দেশের অবকাঠামোতে একটি বড় সংযোজন বলো তো? নিচের কোনটি দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন? দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন কোনটা? স্থানীয় ভূমি অফিস, কৃষি অফিস, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল। বলো তো এইগুলা কিন্তু ভাইয়া যে আমাকে বই পড়ে উত্তর দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে কি ঘটতেছে ওই প্রেক্ষাপট থেকে কিন্তু এই সমস্ত প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে, ওই সমস্ত প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। বলো নিচের কোনটি, আচ্ছা এটা তো মাত্র বললাম, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল। এই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ। প্রথম অধ্যায় থেকে আমি যে করে এমসিকিউ পড়িয়েছি এগুলো একটু তোমরা কষ্ট করে রেকর্ডেড ভিডিওটা লাইভ শেষে আরেকবার দেখে নিবা। আমি আবারও বলছি, রেকর্ডেড ভিডিওটা লাইভ শেষে আরেকবার দেখে নিবা, এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ে আসো। প্রথম অধ্যায় কিন্তু তেমন মজাও নাই, কারণ প্রথম অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল জিনিসগুলো বেশি। আমরা কিন্তু তৃতীয় অধ্যায় সবচেয়ে বেশি মজা পাবো, কারণ তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে। চতুর্থ অধ্যায় সবচেয়ে বেশি মজা পাবো, এবং সবচেয়ে বেশি মজা পাবো হচ্ছে পঞ্চম এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায় ডাটাবেস। দেখো কোন টিচারের কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলো? আমি কম্পিউটার ব্যবহার করতেছি বা তুমি তোমার মোবাইল ব্যবহার করতেছো, কোন জিনিসটা ছাড়া ঝুঁকিপূর্ণ হবে? কোন জিনিসটা ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলো তো? বলো 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 বলো। এখন যদি হচ্ছে ভাইরাসে তেমন অ্যাটাক করে না, একটা সময় হচ্ছে যে ভাইরাসে অ্যাটাক করে নষ্ট করে দিত, ঠিক আছে, হালনাগাদ অ্যান্টিভাইরাস। লাবণী ম্যাডামের কম্পিউটারটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় বারবার রিবুট করে তার বান্ধবী সুমায়া তাকে প্রতিরোধ সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিল। লাবণী ম্যাডামের কম্পিউটার সমস্যা হওয়ার কারণ কি বলতো? কোন কারণের সমস্যা হয়েছে? আমি কোশ্চেনটা আবারও বলছি। লাবণী ম্যাডামের কম্পিউটারটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করে, মানে ঠিকমতো ইউজ করে না করে বারবার রিবুট করে। তার বান্ধবী সুমায়া তাকে প্রতিরোধী সফটওয়্যার, যে বারবার যেন রিবুট না নেয়, এই জন্য হচ্ছে তাকে একটা সফটওয়্যার সাজেস্ট করছে। লাবণী ম্যাডামের কম্পিউটারটির সমস্যা হওয়ার কারণ কি ছিল বলো তো? কোন কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল? কোন কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল? ভাইরাসের কারণে, ঠিক আছে। প্রতিদিন রক্ষণাবেক্ষণ না কারণে ভাইরাস অ্যাটাক করছিল, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। পরে তাকে কি সাজেস্ট করছে? একটা সফটওয়্যার, প্রতিরোধী সফটওয়্যার মানে অ্যান্টিভাইরাস। প্রতিরোধী সফটওয়্যার মানে হচ্ছে অ্যান্টিভাইরাস, এই যে এখানে বলে দিছে। সুমায়ের পরামর্শকৃত সফটওয়্যারটা কি? অ্যান্টিভাইরাস, অবশ্যই মেলওয়্যার এবং হচ্ছে স্পাইওয়্যার। মেলওয়্যার মানে কি বলতো? ফায়ারওয়াল, মেলওয়্যার।
ভাইরাসের মতন যেটা কাজ করে অ্যাটাক করে, এটা হচ্ছে মেলওয়্যার, ঠিক আছে, ভাইরাসের মতনই মেলওয়্যার, ঠিক আছে। ওকে, পরে আসো, বিভিন্ন ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি জমা হয়, 3 স্টার দিয়ে নিবা। তোমরা যারা হচ্ছে ল্যাপটপে অথবা হচ্ছে কম্পিউটারে অনেক সময় হচ্ছে যে তোমরা ফেসবুক আইডি লগ ইন করে ইউজ করে থাকো, তখন দেখবা যে ওইখানে ক্যাশ জমা থাকে। মানে একবার ফেসবুক লগ ইন করলে দ্বিতীয়বার যখন তুমি ওখানে লগ ইন করো তখন হচ্ছে যে নতুন করে আর তোমাকে লগ ইন করতে হয় না, ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে হয় না। কারণ কি, ওই কুকিজ থেকে কি হচ্ছে যে ইনফরমেশনগুলো সেভ থাকে, তখন ওইখান থেকে কি ওটু লগ ইন হয়ে যায়। এখানে এই কথাটাই বলছে যে বিভিন্ন ব্রাউজারে ক্যাশ মেমোরিতে কি জমা থাকে বলো। এই যে কুকিজ মাত্র তো আমি বলেই দিলাম কি জমা থাকে, কুকিজ থাকে আর টেম্পোরারি ফাইল থাকে, ভিডিও কিন্তু জমা থাকে না বিভিন্ন ব্রাউজারের ক্যাশে। কোন সফটওয়্যারটা ইনস্টল করা বেশ জটিল বলো তো, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, কোনটা ইনস্টল করা বেশ জটিল, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার, কোন সফটওয়্যার ইনস্টল করা বেশ জটিল। এটাকে 2টা স্টার দিয়ে পড়িও, এটাকে 2টা স্টার দিয়ে পড়িও। কোন সফটওয়্যারটি ইনস্টল করা বেশি জটিল বলো তো, কোন সফটওয়্যারটি ইনস্টল করা বেশি জটিল, বলো বলো, কোন সফটওয়্যারটি ইনস্টল করা বেশি জটিল বলো, বলো বলো বলো, দ্রুত বলো। সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। কোন সফটওয়্যার ইনস্টল করার আগে কোন দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন, কোন সফটওয়্যার ইনস্টল করার আগে কোন দিকগুলো লক্ষ্য রাখতে হবে আমাকে, কোন দিকগুলো লক্ষ্য রাখতে হবে বলো, কোন দিকগুলো লক্ষ্য রাখতে হবে। কোনো সিস্টেম ইনস্টল করার আগে সফটওয়্যারটি হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা, হার্ডওয়্যারটি সফটওয়্যারে সাপোর্ট করে কিনা, হার্ডওয়্যারটি ঠিকমতো বন্ধ রয়েছে কিনা, হার্ডওয়্যারটি নতুন কিনা। ভাই নতুনের সাথে তো আমার সফটওয়্যার ইনস্টলের কোনো প্রকার সম্পর্ক নেই। সঠিক উত্তর কী হতে পারে বলো, হার্ডওয়্যার সফটওয়্যারটি সাপোর্ট করবে কিনা। যদি হার্ডওয়্যার সফটওয়্যারটি সাপোর্ট করে তবেই কি আমি ওই সফটওয়্যারটা ওইখানে ইনস্টল করতে পারবো। মনে করো তোমার মোবাইল, আমি তোমার মোবাইল দিয়ে উদাহরণ দিই, তোমার মোবাইল মনে করো হচ্ছে 1 GB র্যামের, মনে করো তুমি এখানে এমন একটা সফটওয়্যার ইনস্টল করতেছো যেটা হচ্ছে 5 GB, এটা কি তুমি হচ্ছে যে তোমার মোবাইল ইনস্টল করতে পারবা? উত্তর হচ্ছে না, ঠিক আছে। তার মানে তোমার হার্ডওয়্যার সফটওয়্যার সাপোর্ট করবে কিনা এটা আগে চেক করতে হবে। ডিলিট অর্থ কি বলো, এটা সবাই পারার কথা, এটা যে মোবাইল ব্যবহার করে এটা সবাই পারার কথা। ডিলিট অর্থ কি, এটা সবাই পারার কথা, বলো। বলো 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 বলো, ডিলিট মানে কি? ইসফাত হাসান, নীরব, ফায়েদুকে সহান, সুলতানা মুক্তা। ডিলিট মানে কি? নষ্ট করা। ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, ডিলিট মানে নষ্ট করা না, ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, ডিলিট মানে মুছে ফেলা। ফ্রেড বা কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ফ্রেড বি কোহেন, বলো তো। ফ্রেড বি কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ভাইয়া আপনি কি জিকে পড়াচ্ছেন? না ভাই, এটা আইসিটির অংশ। ফ্রেড বি কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ইউনিভার্সিটি অফ নিউ হেভেন। ভাইরাসের নামকরণ করা হয় কত সালে? এটা সবাই পারার কথা, এটা একটু ভালো করে তোমরা 3 স্টার দিয়ে পড়ো, এটা একটু ভালো করে ভাইয়া 3টা স্টার দিয়ে পড়ো। ভাইরাসের নামকরণ করা হয় কত সালে? স্যার কোয়েশ্চেনগুলো নাম্বার দিলে ভালো হইতো। হ্যাঁ রাইট, তোমাদের আনসার করতে ভালো হইতো, কোয়েশ্চেনগুলো নাম্বার দিলে ভালো হইতো, রাইট। এটা বলো তো, ভাইরাসের নামকরণ করা হয় কত সালে? ভাইরাসের নামকরণ করা হয় কত সালে? 1990। একজন বলতেছে সি সি সি। না ভাইয়া, ভাইরাসের নামকরণ করা হয়েছে হচ্ছে 1983 সালে। ভাইয়া মেডিজি টেস্ট পেপার নাকি উদ্বাসের কোয়েশ্চেন ব্যাংক সলভ করো? মেডিজি 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 সলভ করো। ট্রোজান হর্স কি বলো তো? ভালো একটা এমসিকিউ, 5 স্টার দিয়ে পড়ো। কিছু ভাইরাসের নাম তোমরা হচ্ছে মুখস্থ করে নিবা, কিছু ভাইরাসের নাম, এটা একটু ভালো করে নোট করো। কিছু ভাইরাসের নাম ভালো করে মুখস্থ করে নিবা, কি কি ভাইরাসের নাম আছে। তার মধ্যে একটা ভাইরাস হচ্ছে এটা। কিছু ভাইরাসের নাম তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিও। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, যেমন এটাও একটা ভাইরাস। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট কোনটা? অ্যাভাস্ট, অ্যাভাস্ট বলো, ডাউনলোড করার ওয়েবসাইট কোনটা? বলো 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 বলো। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে তোমাকে কোন ওয়েবসাইটে যেতে হবে? avast.com, avast.com, avast.com। দেখো এইখানেও কিন্তু ভাই avast.com, কিন্তু এখানে স্পেলিং মিস্টেক আছে। অ্যাভাস্ট বানান কিন্তু এরকম অ্যাভাস্ট, ঠিক আছে, অ্যাভাস্ট, avast.com, avast.com, ঠিক আছে। তুমি এই ওয়েবসাইটে গেলে এই অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটা তুমি ডাউনলোড করতে পারবা। এই যেখানে একটা সুন্দর প্রশ্ন, হাল্ক school@on2 কি ধরনের পাসওয়ার্ড বলো তো? এটা কি ধরনের পাসওয়ার্ড? এটা কি ধরনের পাসওয়ার্ড বলো? এটা কি ধরনের পাসওয়ার্ড? দেখো এখানে আন্ডারস্কোর আছে, এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, এখানে নাম্বার আছে, এখানে বড় হাতের অক্ষর আছে। তার মানে কি সব কিছুই আছে। মৌলিক পাসওয়ার্ড, দুর্বল পাসওয়ার্ড, সাধারণ পাসওয়ার্ড, অতি দুর্বল পাসওয়ার্ড। বলো এটা তো ভাইয়া দুর্বল তো অবশ্যই না, দুর্বল পাসওয়ার্ড তো অবশ্যই না। কেমনে বুঝলাম ভাই এটা দুর্বল পাসওয়ার্ড না? দুর্বল পাসওয়ার্ড কোনগুলো? লাইক 1 2 3 4 বা আমার নাম আশরাফ,
শুধু এতটুকু দিয়ে দিলাম, এটা হচ্ছে দুর্বল পাসওয়ার্ড। কিন্তু ভাই এখানে দেখো স্পেশাল ক্যারেক্টার আছে, হ্যাঁ স্পেশাল সাইন আছে, নাম্বার আছে, বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, তাই না? তার মানে এই পাসওয়ার্ডটা কী হবে, কী ধরনের পাসওয়ার্ড এটা কী ধরনের পাসওয়ার্ড ভাইয়া? এটা হচ্ছে মৌলিক পাসওয়ার্ড, ঠিক আছে? কোন পাসওয়ার্ড? মৌলিক পাসওয়ার্ড বা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। কোন পাসওয়ার্ড ব্যবহারকারীদের সহজে হ্যাক করার সুযোগ করে দিতে পারে বলো তো? কোন পাসওয়ার্ড? দুর্বল পাসওয়ার্ড। দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারী কিন্তু অতি সহজে হ্যাক করতে পারে। যেমন আমরা একটা সময় কি ফেসবুক পাসওয়ার্ড ব্যবহার করতাম এরকম, যে মনে করো আমার নাম হচ্ছে আশরাফ, তার সাথে মনে করো আমি আমার একটা নাম্বার যুক্ত করে দিলাম 1 2, এই টাইপের দুর্বল পাসওয়ার্ড আমরা ব্যবহার করতাম। যখন হচ্ছে আমরা এরকম পাসওয়ার্ড ব্যবহার করতেছি, বড় হাতের অক্ষর দিচ্ছি, ছোট হাতের অক্ষর দিচ্ছি, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতেছি, নাম্বার দিচ্ছি, এরকম কিছু দিয়ে যখন আমরা পাসওয়ার্ডটা সেট করতেছি, তখন কিন্তু কার ব্যবহার এই ইউজাররা এত সহজে হ্যাক করতে পারতেছে না, ঠিক আছে? নিচের কোন কম্পিউটারে রক্ষিত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে? কোন কম্পিউটারে রক্ষিত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে বলো? কোন কম্পিউটার? সহজ পাসওয়ার্ড তৈরি করো, যৌগিক পাসওয়ার্ড, নিয়মিত পাসওয়ার্ড, ছোট পাসওয়ার্ড, বলো? তথ্যের গোপনীয়তা রক্ষা করবে, এই জিনিসটা দেখলে তুমি আনসার করতে পারবা, ঠিক আছে? নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করলেই কি তথ্যের নিয়মিত পরিবর্তন হবে। মনে করো তোমার মোবাইলের কথাই বলি, তোমার মোবাইলের যে ডিভাইসে প্যাটার্ন ইউজ করছো না, তোমার প্যাটার্ন যদি একটাই সারা বছর রেখে দাও, এই প্যাটার্ন তোমার পরিবারের কেউ না কেউ কোনো এক সময় জেনে যাবে। যেমন আমার যে ভাতিজা আছে, খুব পাকনার পাকনা, আমি মোবাইলটা কখন খুলবো ও জাস্ট তাকায় থাকে, ও দেখে আমি কেমনে কেমনে দিচ্ছি, সে কিন্তু মনে রেখে ফেলে। এখন আমি যদি এটাকে ডেইলি আপডেট করি, তাহলে কিন্তু আমার ডিভাইসটা সুরক্ষিত থাকতেছে, তাই না? কারণ সে একবার জানছে, পরবর্তীতে যখন আমি চেঞ্জ করবো, এটা তো সে আর জানতেছে না, ঠিক আছে? ওকে, নিচের কোনটি ইমেল সেবাদানকারী প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান ইমেল সেবা দেয়? ফেসবুক কি ভাই ইমেল সেবা দেয়? না। টুইটার কি ইমেল সেবা দেয়? না। ফেসবুকেও ইমেল সেবা দেয় না, টুইটারও ইমেল সেবা দেয় না। তাহলে কে সেবা দেয় বলো? হটমেল না হচ্ছে ইবুক মেল? বলো এই দুটো থেকে কোনটা হবে? দেখো আমি অর্ধেকটা বলে দিচ্ছি, বলো এই দুটো থেকে কোনটা হবে? খুব পাকনা, হ্যাঁ খুব পাকনা, খুবই পাকনা, বলো এখান থেকে কোনটা হবে? বলো নিচে কোনটি ইমেল সেবাদানকারী প্রতিষ্ঠান? এই দুটো থেকে কোনটা হবে বলো? হটমেল, হটমেল, হটমেল বা হচ্ছে জিমেল, বা হচ্ছে জিমেল। যদি অপশানে জিমেল থাকে জিমেল দিবা, ঠিক আছে? এই যে জিমেল সেবাদানকারী প্রতিষ্ঠান, জিমেল, এখানে কিন্তু নোট করা আছে, ঠিক আছে? পাসওয়ার্ড ব্যবহৃত বিশেষ চিহ্ন কোনটা? বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্ন হচ্ছে ভাই এই যে এগুলাকে বলা হয় বিশেষ চিহ্ন, এগুলাকে বলা হয় হচ্ছে বিশেষ চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। বিশেষ চিহ্ন দিয়েও থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে, ঠিক আছে? স্পেশাল ক্যারেক্টার। কোন পাসওয়ার্ডে 2 স্টেপ ভেরিফিকেশন কেন ব্যবহার করা হয়? কোন পাসওয়ার্ডে 2 স্টেপ ভেরিফিকেশন? তোমরা ফেসবুকে কার 2 স্টেপ ভেরিফিকেশন আছে একটু বলো তো দেখি। তোমরা যে ফেসবুক চালাও, কার 2 স্টেপ ভেরিফিকেশন আছে বলো দেখি। কার 2 স্টেপ ভেরিফিকেশন আছে বলো তো দেখি। কার 2 স্টেপ ভেরিফিকেশন আছে? কার বলো তো দেখি, একটু বলো দেখি কার 2 স্টেপ ভেরিফিকেশন আছে। 2 স্টেপ ভেরিফিকেশন মানে কি? সিকিউরিটি আরো স্ট্রং করা। তুমি যখন আইডি লগ ইন করতে যাবা, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও তোমার যেই নাম্বারে 2 স্টেপ ভেরিফাই করবা, ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিলে কিন্তু পরে তুমি লগ ইন করতে পারবে, ঠিক আছে? তোমাদের কার বলো, এবং এই আনসারটা কী হবে বলো তো দেখি। এই আনসারটা কী হবে বলো দেখি। এই আনসারটা কী হবে বলো দেখি। এই আনসারটা কী হবে বলো দেখি। আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখে নিই, এই আনসারটা তোমরা বলতে থাকো। বলো বলো বলো, 2 স্টেপ ভেরিফিকেশন কেন ব্যবহার করা হয় বলো। এই তো সবাই আনসার দিয়ে দিয়েছে, পাসওয়ার্ডের নিরাপত্তার জন্য, ঠিক আছে? পাসওয়ার্ডের নিরাপত্তার জন্য। ওকে দেখো পরবর্তীতে দেখো, কোনো ব্যবহারকারীকে সামাজিক যোগাযোগ সাইটে নিরাপদ থাকার জন্য তাকে কী করতে হবে, এটা তোমাদেরকে ভাই জানতে হবে। নট অনলি একাডেমিকের জন্য, নট অনলি একাডেমিকের জন্য, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ভাই তোমাদের কিন্তু ব্যক্তিগত জীবনেও এটা তোমাদের জানতে হবে। কোন ব্যবহারকারীকে সামাজিক যোগাযোগ সাইটে নিরাপদ থাকার জন্য কী করতে হবে বলো। সবাইকে বন্ধু বানাইতে হবে। সবাইকে বন্ধু বানালে তো হচ্ছে যে ফেক মানুষও তোমার বন্ধু ফ্রেন্ড লিস্টে ঢুকে যাবে, ফ্রেন্ড লিস্টে ঢুকে তোমার ব্যক্তিগত তথ্য নিয়ে নেবে, ঠিক আছে?
ব্যক্তিগত ছবি প্রকাশ করা, ইমেল ব্যবহারের পর লগ আউট করা, 2 স্টেপ ভেরিফিকেশন বন্ধ রাখা। কোনো ব্যবহারকারীকে সামাজিক যোগাযোগ সাইটে নিরাপদ থাকার জন্য তাকে কি করা উচিত? 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অন রাখতে হবে, তার মানে এটাও আনসার না। ব্যক্তিগত ছবি প্রকাশ করা, নিরাপদ থাকার জন্য তাকে অবশ্যই কী করতে হবে? ইমেল ব্যবহারের পর এটা লগ আউট করে ফেলতে হবে। তো আমরা কী করি, অনেক সময় লগ ইন করে রেখে দিই, তাই না? লগ ইন করে রেখে দিই। সামাজিক যোগাযোগ সাইটে ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য কী প্রয়োজন? শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, রাইট। সবাইকে বন্ধু বানানো অবশ্যই না, ব্যক্তিগত ছবি প্রকাশ না করা। ভাইয়া তুমি চাইলে ছবি প্রকাশ করার সাথে কিন্তু এটা মিল না, তুমি চাইলে করতে পারো, না করলে সমস্যা নেই। সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3। ঠিক আছে, সবাইকে বন্ধু বানানো যাবে না সোশ্যাল মিডিয়ায়, সবাইকে বন্ধু বানানো যাবে না। সবাইকে বন্ধু বানালে কী হবে বলো তো? সবাইকে বন্ধু বানালে বন্ধু হিসাবে তোমার প্রোফাইলে ঢুকে তোমার তথ্য নিয়ে চলে যাবে। ঠিক আছে, তোমার তথ্য নিয়ে চলে যাবে। মানুষ সামাজিক যোগাযোগের সাইটে তার নিজের মনের সুপ্ত বাসনাকে জাগ্রত করাকে কি বলা হয় বলো তো? আমরা মনে যখন যেতে চাই, কষ্ট পাই, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিয়ে দিই, দুঃখ পাই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই, হাসি পাই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই, তাই না? এই মনের বাসনা, মনের সুপ্ত বাসনাকে জাগ্রত করাকে কি বলা হয় বলো? অ্যাডিকশান। এটা বলো তোমাদের জীবনের সাথে মিলে গেছে, এই অ্যান্সারটা কী হবে বলো? তোমাদের জীবনের সাথে মিলে গেছে, এই অ্যান্সারটা কী হবে বলো? এই অ্যান্সারটা কী হবে? তোমাদের জীবনের সাথে মিলে গেছে, জীবনের সাথে মিলে গেছে, এটা কী হবে? হ্যাবিট হবে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। মানুষের কোনো একটি কাজের মাত্রা ছড়ে যাওয়াকে কি বলা হয়? মানুষের কোনো একটা কাজের মাত্রা ছড়ে যাওয়াকে কি বলা হয় বলো? জ্ঞানী, বিনোদনী, আসক্তি, সমাজসেবক। কোনো একটা কাজের মাত্রা ছড়ে যাওয়াকে কি বলা হয়? কাজের মাত্রা ছড়ে যাওয়াকে বলা হয় অ্যাডিক্টেড। ঠিক আছে, যখনই তুমি মাত্রা ছাড়া যাবা, মাত্রা ছাড়া যাবা, যখনই মাত্রা ছাড়া যাবে মানে কি? এটা অ্যাডিক্টেড হয়ে গেল। একটা গল্প বলি তোমাদেরকে, আমি অনেক আগে এটা মনে হয় ফেসবুকে পড়েছিলাম, যে শালার ছোটো থেকে পড়াশোনা করতেছি, একদম জন্মের পর থেকেই মা বাবা পড়াশোনা করাচ্ছে, কোনো না কিছু শেখাচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে পড়াশোনার প্রতি নেশা আনতে পারলাম না, মানে অ্যাডিক্ট হতে পারলাম না, আসক্তি হতে পারলাম না। কিন্তু 2 দিন ধরে বিড়ি খাই, বিড়ির আসক্তি হয়ে গেছে। সো মাত্রা ছাড়িয়ে যাওয়া যাবে না কোনো কিছুতে, ঠিক আছে? আসক্তি হওয়া যাবে না। এইগুলো পারবা? কোনটির প্রতি শিশু থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত সবাই আসক্ত হতে পারে বলো তো? এমন কোন জিনিস যেটা থেকে শিশু থেকে পূর্ণবয়স্ক সবাই আসক্ত হতে পারে বলো? কোন জিনিসটার প্রতি? কম্পিউটার, গেম, ফ্যাক্স, ইমেল, রোবট, কোন জিনিসটার প্রতি শিশু থেকে পূর্ণবয়স্ক সবাই আসক্ত হতে পারে? শিশু থেকে পূর্ণবয়স্ক বলো, শিশু থেকে পূর্ণবয়স্ক সবাই আসক্ত হতে পারে বলো 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 বলো, এই আনসারটা কী হবে? অলোক দেবনাথ, ভাইয়া ভালো, ভাইয়া ভালো, ভাইয়া ভালো, ভাইয়া ভালো। এটা বলো, এটা বলো, কোনটা হবে? কোনটির প্রতি শিশু থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত সবাই আসক্ত হতে পারে বলো? কম্পিউটার গেমের প্রতি। কম্পিউটার গেম, রাইট। বি, সকলে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। সোহান, রোহান। ওকে, পরবর্তী দেখো, কম্পিউটার গেমে তীব্রভাবে অ্যাডিক্ট হওয়া একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব ঘটায় বলো তো? কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব ঘটায় বলো দেখি? এই অ্যান্সারটা কত হবে? এই অ্যান্সারটা কত হবে? কত হবে এটা? এটা এটা কোনটা হবে? তীব্রভাবে কতটা আছে কোয়েশ্চেনটা আবারও দেখো। কম্পিউটার গেমে তীব্রভাবে এডিক্ট একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব ঘটায়? বিশেষ রাসায়নিক দ্রব্যের। বিশেষ রাসায়নিক দ্রব্যের। অপশন অন্যরকম হলেও পারত। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট বলো তো? সামাজিক যোগাযোগের সাইট আমি একটু আগে বলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইট কোনটা? গুগল, গুগল প্লাস, ইয়াহু, জিমেল। বলো সামাজিক যোগাযোগ কোনটা? সামাজিক যোগাযোগ কোনটা? সোশ্যাল মিডিয়া কোনটা বলো? ইসফাত হাসান, আশিক, মিতু, কোনটা হবে? গুগল প্লাস হবে। গুগল প্লাস হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট। গুগল আর গুগল প্লাস দুটা কিন্তু ভাই এক জিনিস না। কোন ওয়েবসাইটটি সফল হিসাবে বিবেচনা করা হয়? যে ওয়েবসাইট দেখতে আকর্ষণীয়, যে ওয়েবসাইটটি কম ব্যবহার করা হয়, যে ওয়েবসাইটটি বেশি ব্যবহার করা হয়, যে ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। সফল হিসাবে কখন বিবেচিত হবে? যে ওয়েবসাইটটা বেশি ব্যবহার করবে, এটা হচ্ছে সফল। যেমন সবচেয়ে সফল একটা ওয়েবসাইট হচ্ছে আলকানস্টাইন ওয়েবসাইট। নিত্যদিনের নতুন ইউজার ঢুকতেছে, এসএসসির পোলাপান, এইচএসসির পোলাপান, চাকরি প্রার্থী পোলাপান প্রতিদিন ঢুকে উঠছে, কোর্স কিনতেছে। এটা হচ্ছে একটা সফল ওয়েবসাইট।
মানুষ কোথায় তার সুপ্ত বাসনাকে জাগ্রত করে? এটা একটু আগে তো আমরা পড়েছি, সেম একটা এমসিকিউ পড়েছি আমরা। সুপ্ত বাসনাকে আমরা কোথায় জাগ্রত করি? সোশ্যাল মিডিয়ায়। কত প্রতিভাবান মানুষ দেখতে পারবা, অভাব নাই। সোশ্যাল মিডিয়ায় প্রতিভাবান মানুষের অভাব নাই, ঠিক আছে? মানুষ কোথায় তার সুপ্ত বাসনাকে জাগ্রত করতে পারে বলো? পরীক্ষার সময় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে কি করা উচিত বলো? কে কি করছো? জীবনের সাথে মিলে গেছে রে ভাই। জীবনের সাথে যদি জীবনের কোনো প্রশ্ন মিলে যায় রে ভাই, তখন এগুলো আনন্দের মতো করে পড়তে হয়, তাই না? বলো, সবাই বলো মারহাবা। এই যে এই প্রশ্নটা দেখে কিন্তু সবাই বলবা মারহাবা, ঠিক আছে? পরীক্ষার সময় শিক্ষার্থীদের, এখন অনেকে বলবা যে ভাই আইডি যদি ডিএক্টিভ করি তাহলে আপনাদের অনলাইন ক্লাসগুলো কেমনে করবো বলো? এই আনসারটা কি হবে বলো? এটা কোনটা হবে বলো? ডিএক্টিভ রেট। কোনটির কারণে কপি বা সৃষ্টির আইনগত ভিত্তি থাকে না? কোনটার কারণে? ফৌজদারি আইন, সন্ত্রাসবাদ আইন, কপিরাইট আইন, মাদক নিয়ন্ত্রণ আইন। আমরা তো এই কাজটা খুব আমরা এটা ফেসবুকে খুবই করে থাকি। একটা কন্টেন্ট ভালো লাগো, আমরা তাকে হচ্ছে যে ক্রেডিট না দিয়ে সেই জিনিসটা কপি করে পেস্ট করে দিই, ঠিক আছে? একটা কন্টেন্ট, একটা লেখা বা একটা ভিডিও বা এনিথিং, কোনো কিছু ভালো লাগলো, এটা আমরা ডিরেক্ট কপি করে আমাদের নিজেদের টাইমলাইনে দিয়ে দিই, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে প্রচলনটা আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে প্রচলনটা আছে। এটা হচ্ছে কপিরাইট আইন। কপিরাইট করা যাবে না, ঠিক আছে? কপিরাইট করা যাবে না, কপিরাইট করা যাবে না, কপিরাইট করা যাবে না, ঠিক আছে? কপিরাইট করা যাবে না। অন্যের জিনিস যদি আমরা ব্যবহার করি, ফেসবুকে আপলোড দিই, কোনো একটা কন্টেন্ট ভালো লাগতেই পারে, এটা হয়তো শেয়ার দিব। আর যদি আমি জিনিসটা নিয়ে আসি তাহলে নিচে আমি তার ক্রেডিটটা দিয়ে দেবো, যেটা আমি কোথা থেকে কপি করছি, কিন্তু আমরা এই কাজটা আসলে করি না। নেক্সট দেখো, বিএস এর পুনরূপ কি? ভাইয়া 5 স্টার দিবা, ভাইয়া 5টা স্টার দিবা। বিএস এর পুনরূপ কি বলো? বিএস এর পুনরূপ কি বলো? বিএসএ মানে কি? বিজনেস সফটওয়্যার অ্যালাইন। বিএসএ কত সালে রিপোর্ট অনুযায়ী 10 জনের 7 জনেই পাইরেসি মুক্ত? 2011 সাল। 10 জনের 7 জনেই কি পাইরেসি মুক্ত? কত সালের রিপোর্ট অনুযায়ী? 2011 সালের রিপোর্ট অনুযায়ী। নিচের কোনটি বাংলাদেশে নিষিদ্ধ বলো তো? ই কমার্স, সফটওয়্যার পাইরেসি, ই টিকেটিং, মাদকাসক্ত। বাংলাদেশে যদিও বা একটা জিনিস নিষিদ্ধ হওয়ার কথা, বলো তো জিনিসটার নাম কি? টিকটক। এটা নিষিদ্ধ হওয়ার কথা, এটা নিষিদ্ধ হওয়া দরকার, ঠিক আছে? নিচে কোনটি বাংলাদেশে নিষিদ্ধ বলো তো? সফটওয়্যার পাইরেসি, ই টিকেটিং, মেধাস্বত্ব সংরক্ষণ, কোনটা বাংলাদেশে নিষিদ্ধ বলো? বাংলাদেশে হচ্ছে সফটওয়্যার পাইরেসিটা নিষিদ্ধ, ঠিক আছে? নিচের কোনটি সৃষ্টিকর্মের উপর স্বত্বাধিকার দেয়? একটু আগে আমি বলেছিলাম, ঠিক আছে? জনগণের বাক স্বাধীনতা কি ধরনের অধিকার বলো তো? বলো তো, জনগণের বাক স্বাধীনতা কি ধরনের অধিকার? আমাদের লাইভে হচ্ছে +50 ± মানুষ। আমি শুধু কমেন্ট দেখতেছি মাত্র 2-3 জনের। কেন? তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন নাই? পাশের বাড়ির আন্টি, পাশের বাড়ির আঙ্কেল, যা আছে সবাইকে মেনশন করো না, সবাই মিলে একসাথে ক্লাস করি। এই যে অল্প ভিউটা কেমন দেখা যাচ্ছে না? খুবই বাজে দেখাচ্ছে, তাই না বলো? আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, সবাইকে মেনশন মারো না। আর ছেলেদেরকে আমি একটা ট্রিক শেখাই, এই তোমরা বুকার দল, তোমরা হচ্ছে এখানে তোমার বান্ধবীরে মেনশন মারো, তাহলে বান্ধবী কি তোমার মনের মধ্যে একটু লাড্ডু ফুটবে। বান্ধবী মনে মনে ভাববে এই যে ওই আমাকে মেনশন মারছে, পড়াশোনা দিকে আমাকে হচ্ছে যে করতেছে, তোমাকে ভালো ভাববে যে ছেলে আমাকে পড়াশোনা করাচ্ছে, তাই না বলো? তোমাদের বান্ধবীকে ওদের মেনশন মারো, দেখো লাইভের ভিউ বেড়ে যাবে। তথ্য অধিকারের আইনের কাজ কি? তথ্য অধিকারের আইনের কাজ কি? তথ্য অধিকার, জনগণের তথ্য বিকৃতি করা, তথ্য অধিকার সংরক্ষণ করা, তথ্য অধিকার হরণ করা, তথ্য সরবরাহে বাধার সৃষ্টি করা। কোনটা বলো? এই বলো বলো বলো। তথ্য অধিকার সংরক্ষণ করে, এটা হচ্ছে তথ্য অধিকার আইনের কাজ, তথ্য অধিকার সংরক্ষণ করা। তথ্য অধিকার আইন কত ধারায় 20টি বিষয়ে কাঠামোযুক্ত রাখা হয়েছে বলো তো? কত ধারায়? 7ম ধারায়। ভাই আমরা তো আইন পড়তেছি, হ্যাঁ আমরা এখন আইসিটি বাদ দিয়ে আমরা এখন আইন পড়তেছি, আইসিটি বাদ দিয়ে আইন পড়তেছি। বাংলাদেশ কত সালে তথ্য অধিকার আইন চালু হয়? কত সালে চালু হয়েছে? 2010-এ তথ্য অধিকার আইন চালু হয়েছে। বাংলাদেশের তথ্য অধিকার সংক্রান্ত আইনের নাম কি? তথ্য অধিকার আইন 2009। দেখো এইখানে একটু প্যাচ লাগেও না, নাম কিন্তু ভাইয়া তথ্য অধিকার আইন 2009, কিন্তু কত সালে চালু হয়েছে? 2010-এ। নামকরণ করছে হচ্ছে 2009-এ, কিন্তু চালু হয়েছে হচ্ছে 2010-এ। প্যাচ লাগেও না। র্যাম, এই যে এটা আমি একটু আগে বলে দিছি, এটা কিন্তু ভাই আমি একটু আগে বলে দিছি। র্যাম, রুমের পুনরূপ কি? র্যাম মানে কি আর রুম মানে কি? এই র্যাম, তারপরে হচ্ছে রুম,
এগুলোর ফুল মিনিংগুলো ভালো করে পড়ে নিবা। র্যাম রুম, র্যাম মানে কি বলো? র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে র্যাম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? দেখো সিপিইউ মানে কি, এটাও ভাইয়া ভালো করে পড়বা। সিপিইউ, সিপিইউ মানে কি বলো? বলো 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 বলো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রগ্রেস প্রসেস, এইখানে ভাইয়া ভুল, প্রগ্রেস প্রসেস, প্রসেসিং, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আইসি এর পুনরূপ কি? 5 স্টার দিও। আইসি এর ইন্ডিকেটর সার্কিট, ইন্ডিকেটেড সার্কিট, ইন্ডিকেটেড সার্কিট। আইসি মানে হচ্ছে ইন্ডিকেটেড সার্কিট, ইন্ডিকেটেড সার্কিট, ঠিক আছে? সিএমওএস এর পুনরূপ কি বলো? সিএমওএস এর পুনরূপ কি? সিএমওএস। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলো তোমরা পারবা, ঠিক আছে? সিএমওএস মানে কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আমার শিক্ষা ইন্টারনেট, এই যে এখন কিন্তু পড়ে মজা পাবা। এতক্ষণ থিওরি মিরি পড়ছে, এগুলো পড়ে মজা নাই। এখন আমরা আসল পরে চলে আসবো। একটু শরীরটা তোমরা নাড়াচাড়া দিয়ে বসো বাবা। একটু 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 হাতের কলমটা একটু 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 হাতটা নাড়াচাড়া দিতে হবে এবার। হ্যাঁ, অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, আমাদের 1 ঘন্টার উপরে কিন্তু ক্লাস করে ফেলছো, তাই না? একটু নাড়াচাড়া দিয়ে বসো। এখন আমরা কিন্তু এখন মেইন পয়েন্টে ঢুকতেছি। স্যার লাইভ ক্লাসটা 9:30-এর মধ্যে শেষ করেন প্লিজ। 9:30 আমাদের আশা করছি লাগবে না। একটা ওয়ান শট ভালো ক্লাস তোমরা পাচ্ছ। দেখো, কোনো তথ্য যদি ডিজিটাল উপপাদ্য আকারে প্রকাশ করে তখন এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ডিজিটাল কন্টেন্ট। যদি ডিজিটাল আকারে প্রকাশ করা হয় এটাকে বলবো হচ্ছে আমরা ডিজিটাল কন্টেন্ট। এক টাইপের প্রশ্ন অনেকগুলো দেয়া, ভর্তি ভর্তি, এগুলো লাগবে না। এটা পড়বা। ডিজিটাল কন্টেন্টে ব্যবহৃত পণ্যের তালিকা কোনটির অন্তর্গত? ডিজিটাল কন্টেন্টে ব্যবহৃত পণ্যের তালিকা কোনটির অন্তর্ভুক্ত? ছবি, টেক্সট, অ্যানিমেশন, অ্যানালগ তথ্য। মনে রাখবা, এটাকে বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। এটাকে কি বলা হয়? হাইপার টেক্সট। এটা হতে পারে একটা টেক্সট ফাইল, এটা হতে পারে একটা অডিও ফাইল, এটা হতে পারে একটা ভিডিও ফাইল, এটসেট্রা, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? টেক্সট আছে। তাহলে কি হবে? আনসার টেক্সট হবে। ইনফোগ্রাফিক্স কি বলো তো? 3 স্টার দিয়ে পড়িও। ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স কি বলো? ইনফোগ্রাফিক্স কি বলো তো? ইনফোগ্রাফিক্স কি? ইনফোগ্রাফিক্স কি বলো? আমরা অলরেডি 2টা চ্যাপ্টার পড়ে ফেলছি, একটা চ্যাপ্টার না। অলরেডি আমরা 2টা চ্যাপ্টার পড়ে ফেলছি। এখন আমরা 3 নাম্বার চ্যাপ্টারে আসি। এখন 3 নাম্বার চ্যাপ্টারে আসি। ইনফোগ্রাফিক্স কি বলো? ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স কি? ইনফোগ্রাফিক্স হচ্ছে ছবি, গ্রাফিক্স বলতেই ছবি বোঝাবে। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট? কোন সাইটে আমরা ভিডিও শেয়ারিং করি? এটা সবাই পারার কথা, এটা সবাই পারার কথা। যে অন্তত মোবাইল ব্যবহার করছো, ইউটিউব ব্যবহার করছো, এ জানার কথা। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট? বাইরে একটু দ্রুত বলে দাও। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট? নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট? দ্রুত বলো 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 বলো, মারহাবা, দ্রুত বলো কোনটা হবে? ভিডিও শেয়ারিং সাইট কোনটা? আমরা কি গুগলে ভিডিও শেয়ারিং করি, বিংয়ে ভিডিও শেয়ার করি, টুইটারে ভিডিও শেয়ার করি, কোথায় করি? ইউটিউবে আমরা ভিডিও শেয়ার করে থাকি, তাই না? ভিডিও স্ট্রিমিং কি? স্ট্রিমিং মানে কি? কোনো ঘটনার ভিডিও ধারণ করা, কোনো ঘটনার অডিও প্রকাশ করা, কোনো ঘটনার ভিডিও সরাসরি ইন্টারনেটে প্রচারিত হয়ে যাওয়া, ইন্টারনেট থেকে কোনো ভিডিও ডাউনলোড করা। স্ট্রিমিং বলতে কি বুঝি? স্ট্রিমিং কোনো ঘটনার ভিডিও সরাসরি ইন্টারনেট প্রচার করাকে বলা হয়েছে স্ট্রিমিং, যে ভিডিও স্ট্রিমিং হচ্ছে। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত? ইন্টারনেট যখন আমরা কোনো কিছু ব্রডকাস্ট করি এটা কোনটার অন্তর্ভুক্ত? টেক্সট, ছবি, অ্যানিমেশন, শব্দ। এই জিনিসগুলো এক কথায় প্রকাশ টাইপের তো। যার কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা কি বলো তো? যেই কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মোবাইল, ইনফোগ্রাফিক্স, ইবুক, কোনটির কারণে? কোনটির কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলো? এই আনসারটা কী হবে ভাইয়া? আনাস ভাইকে বললেন কৃষি শিক্ষার সাজেশন দিতে। কৃষি শিক্ষার সাজেশন পড়ো পড়ো পড়ো। আনাস ভাই অবশ্যই দিবে, আনাস ভাই এর আগে অবশ্যই দিয়ে দিবে, কৃষি শিক্ষা পরীক্ষার আগে অবশ্যই দিয়ে দিবে, সুন্দর একটা সাজেশন দিবে। এইটা বলো, যার কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে মোবাইল আর হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইবুকের মাধ্যমে কিন্তু ভিডিও কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে না। ইবুকের পুনরূপ কি বলো তো? ই মানে হচ্ছে ইলেকট্রিক, ই মানে কি? ইলেকট্রিক। ইবুক মানে কি? ইলেকট্রনিক বুক, তাই না? ইবুক মানে কি? ইলেকট্রনিক বুক। অ্যামাজন.com-এর তৈরি
ইবুক রিডারের নাম কি বলো তো? Amazon.com-এর তৈরি, অ্যামাজনের তৈরি ইবুক রিডারের নাম কি? ইবুক রিডারের নাম কি? ইথারনেট, কিন্ডল, পিডিএফ, বলো। Amazon.com। ইসফাত, ফয়সাল, মাইম, হাসান, কি হবে এটা? কিন্ডল, তাই না? তোমাদের বইয়ে কিন্তু এটা সরাসরি দিয়ে দাও। আচ্ছা, ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত বইয়ের নিচে কোনটির অন্তর্ভুক্ত করা যায়? ইমেল, ভিডিও প্লেয়ার, সফটওয়্যার, ইলেকট্রনিক রিডার, অ্যানিমেশন। ইলেকট্রনিক মাধ্যমে মানে অনলাইন মাধ্যমে কি করা যায়? অ্যানিমেশন করা যায়। অ্যানিমেশন কার্টুন দেখো কে কে, একটু দেখি তো। অ্যানিমেশন কার্টুন দেখে তোমরা কে কে দেখি তো? অ্যানিমেশন কার্টুন দেখে কে কে? তোমরা অ্যানিমেশন কার্টুন দেখো কে কে? অ্যানিমেশন। ইবুককে কয়টি ভাগে ভাগ করা যায়? ইবুক 5টি ভাগে ভাগ করা যায়। পিডিএফ এর পুনরূপ কি? এগুলো একটু তোমরা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? পিডিএফ এর পুনরূপ কি, তারপরে হচ্ছে ডকের পুনরূপ কি, তারপরে এক্সেলের পুনরূপ কি, তারপরে পড়তে পারো জেপিজির পুনরূপ কি, পিএনজির পুনরূপ কি, এগুলো একটু তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এক কথা এগুলো একটু দেখে নিও। পিডিএফ এর পুনরূপ কি? পিডিএফ মানে কি? পোর্টেবল ডকুমেন্ট ফর্মুলা, পোর্টেবল ডিভাইস ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটা হচ্ছে পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে? যে ই বইগুলো কেবল ইন্টারনেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয় বলো তো? এই যে আমরা অনলাইনে, বলো না ভাইয়া পিডিএফ সাজেশন দেন, পিডিএফ ফাইল দেন, যে ইবুকগুলো অনলাইনে পড়া যায় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাইয়া পিডিএফ ফরম্যাট, পিডিএফ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? পিডিএফ। এই যে আমরা অনেক সময় পিডিএফ সাজেশন দিই না? আচ্ছা, যে বইগুলো কেবল ইন্টারনেটে পড়া যাচ্ছে, এখানে ইন্টারনেট বলছে, যেহেতু ইন্টারনেটের কথা বলছে, আমাদের ইন্টারনেটে যে সমস্ত তথ্যগুলো থাকে এটা মূলত HTML দিয়ে ডিজাইন করা থাকে, মানে ব্রাউজারের কথা বলছে। এখানে ইন্টারনেট বলতে স্পেসিফিক ব্রাউজারের কথা বলছে, মানে একটা ওয়েবসাইটের কথা বলছে, ওয়েবসাইটের কথা বলছে। যদি ওয়েবসাইট কথা বলে থাকে তাহলে হচ্ছে HTML ফরম্যাট। আর যদি তোমাকে কোনো মাধ্যম দিয়ে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায় বা কোনো একটা মাধ্যমের নাম বলে, হোয়াটসঅ্যাপ বলে, ফেসবুক বলে, মেসেঞ্জার বলে, কোনো একটা মাধ্যমের নাম বলে, তখন হবে হচ্ছে পিডিএফ। আর ডিরেক্ট ওয়েবসাইটে কন্টেন্ট থাকে হচ্ছে HTML ফরম্যাটে, ঠিক আছে? মুদ্রিত সুবিধা সহ কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যায়, ইবুকগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? মুদ্রিত সুবিধা সহ কিছুটা বাড়তি সুবিধা ইবুকগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? এটা হচ্ছে ভাইয়া ই পাবলিকেশন। ইপিইউবি এর পুনরূপ কি? ইপিইউবি মানে কি? ইলেকট্রনিক পাবলিকেশন। ইউপিইবি মানে কি? ইলেকট্রনিক পাবলিকেশন। কিউএনএ মানে কি? কিউএনএ পাবলিকেশন। ইপিইবি মানে হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন। স্মার্ট ইবুক কি বলা হয়? স্মার্ট ইবুককে চৌকেস ইবুক বলা হয়। স্মার্ট ইবুককে চৌকেস ইবুক বলা হয়। নিচের কোনটি ওপেন কম্পিউটার্সের তৈরি? ওপেন কম্পিউটার্সের তৈরি কোনটা? আই বুক। ভালো করে দেখো, ই বুক না আই বুক। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এটা ই বুক না, এটা কি হবে? আই বুক হবে। কোন বইগুলো HTML ফরম্যাটে প্রকাশিত হয়? কোন বইগুলা? যেগুলা কি ইন্টারনেটে পড়া যায় এগুলো HTML ফরম্যাটে প্রকাশিত হয়। ই বুক মানে কি? সহজে বিক্রয়যোগ্য, সহজে স্থানান্তরযোগ্য, আর্থিকভাবে সাশ্রয়ী। তিনটাই। আমরা সহজে কি করতে পারি? ইবুকগুলো বিক্রি করতে পারি, সহজে স্থানান্তর করতে পারি। আমি যদি চাই এখন তোমাকে আমার একটা ইবুক দিয়ে দিতে, আমি ডিরেক্ট জাস্ট 1 সেকেন্ড লাগবে তোমাকে দিয়ে দিতে। আর্থিকভাবেও কি সাশ্রয় হওয়া যায়, কারণ পেপার খরচ কম হয়, তাই না? নর্মালি তুমি যদি একটা বই কিনো 300 টাকা, তুমি যদি ইবুক কিনো মাত্র 50 টাকা দিয়ে কিনে ফেলতে পারবা, কারণ এখানে খরচ কম, এটার মধ্যে পেপার লাগে না, কালি লাগে না, তাই না? আচ্ছা, পাবলিকেশন ফরম্যাটে প্রকাশিত বইগুলো কি কি? পাঠক তার নিজের নোট লিখতে পারে, পাঠকের অজানা শব্দের অর্থ জানার সুবিধা পায়, মূল বই থেকে বাড়তি সুবিধা পাওয়া যায়। কপিরাইটের আওতায় প্রকাশিত হয়। এই আরো আমাদের 3টা অধ্যায় বাকি আছে। এখানে কি বলো? এখন আমাদের 3টা অধ্যায় বাকি আছে, আমি জাস্ট দ্রুত যাচ্ছি তোমাদের জন্য সময় সেভ হয়, তোমরা যেন আরো কিছু পড়তে পারো। ভাই আমাদেরকে উত্তর বলতে দেন। অলোক দেবনাথ, হ্যাঁ তোমাদেরকে উত্তর বলতে দিব। আমি যেগুলো হচ্ছে একদম সহজ, যেগুলো সবাই পারবে, এগুলো আমি স্কিপ করতেছি। যেগুলো একটু কনফিউশন টাইপ এগুলো তোমাদের জন্য রাখতেছি। যেমন এটা, কপিরাইটের আওতায় কোনটা প্রকাশিত হয় বলো? এই উত্তরটা নিজেরা বলো। ভাই আপনার দৌ কই মানে কি? এই আনসারটা বলো তো। কপিরাইটের আওতায় প্রকাশিত হয়, কপিরাইটের আওতায় প্রকাশিত হয় কি? মুদ্রিত আর কি? ইবুক। ভেবু, ইন্টারনেটের পুনরূপ কি বলো তো? 3টা স্টার দিও, 3টা স্টার। ইন্টারনেটের পুনরূপ কি বলো? ইন্টারনেট, ইন্টারনাল নেটওয়ার্ক,
ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারমিক্স নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক। এটা ইনিশিয়াল নেটওয়ার্কও না, ইন্টারমিক্স নেটওয়ার্কও না, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কও না। ইন্টারনেট মানে কি? ইন্টারনাল নেটওয়ার্ক। ইন্টারনেট মানে কি? আচ্ছা 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 আচ্ছা, ইন্টারনেট মানে কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট মানে হচ্ছে ইন্টারনাল। ইন্ট্রানেট যদি তোমাকে বলে ইন্ট্রানেট, তাহলে হবে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক। ইন্ট্রানেট বললে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক। ইন্টারনেট ব্যবহার করার জন্য নিজের কোনটি প্রয়োজন বলো? তুমি যদি ইন্টারনেট ব্যবহার করতে চাও তাহলে তোমার কি লাগবে? ইন্টারনেট ব্যবহার করতে গেলে প্রিন্টার লাগবে, আইএসপি লাগবে, অবশ্যই আইএসপি লাগবে, অবশ্যই আইএসপি লাগবে। আইএসপি মানে কি বলো তো? আইএসপি মানে কি বলো তো? আইএসপি মানে কি? আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে তোমাকে ইন্টারনেটটা সার্ভিস দিবে। আইএসপি মানে কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা হচ্ছে ভাই আইএসপি। আইএসপি মানে কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে তোমাকে ইন্টারনেটটা সার্ভিস দিবে, এটাকে বলা হয় হচ্ছে আইএসপি। আইএসপি এর পুনরূপ, এই যে মাত্রই বলে দিলাম, বলো আইএসপি এর পুনরূপ আমি মাত্রই বলেছিলাম, বলো আনসার কোনটা হবে? আইএসপি এর পুনরূপটা আমি মাত্রই বলেছি, বলো আনসার কোনটা হবে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, রাইট। রেভান রাফি ঠিক বলেছে, বলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, এটা ইন্টারনেট, বানানগুলো একটু ভালো করে খেয়াল করো। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বই বিশেষভাবে সহায়িত? মানুষের কণ্ঠ সংযোজিত বই, পিডিএফ ফরম্যাট। দেখো, সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, দেখতে পারবে না, তাকে পিডিএফ দেওয়া লাভ নাই, এসটিএমএল দেওয়া লাভ নাই, ইপাব দেওয়া লাভ নাই। তাকে যদি আমি একটা অডিও দেই, অডিও বুক দিই, মানে হচ্ছে রেকর্ড করে দিই, সে এটা ভালো করে শুনতে পারবে, তাই না? তাই না বলো? ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য কোন ভাষার দক্ষতা প্রয়োজন? তথ্য খোঁজার জন্য আমরা অনেকে হচ্ছে ইন্টারনেটে সার্চ করতে পারি না। ইন্টারনেটে তো ভাই অনেক তথ্য আছে, কি নাম দিয়ে সার্চ করলে আমি ওই তথ্যটা পাবো, এটাই অনেকেই বুঝো না, যে কি নাম দিয়ে সার্চ করব, কি লিখে সার্চ করব, এটা অনেকেই বুঝো না, তাই না? ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য কোন ভাষা? বাংলা, ইংরেজি, সি, সি প্লাস প্লাস, বলো। কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, এখানে অনেক তথ্য পাওয়া যায়, অনেক তথ্য পাওয়া যায়, ইংরেজিতে অনেক তথ্য পাওয়া যায়। মানুষের কণ্ঠ সংযোজিত বইয়ের সফট কপিগুলো কাদের জন্য বিশেষভাবে সহায়িত? এই যে ভাইয়া, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কণ্ঠ। একটু আগে আর উল্টোটা আমরা পড়েছিলাম, তাই না? দৃষ্টি প্রতিবন্ধী। বর্তমানে চাকরির ক্ষেত্রে কোনটির উপর প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন? ফ্যাক্স, ইন্টারনেট, টাইপরাইটার, ফ্লপি ডিস্ক। বর্তমানে ভাইয়া চাকরি করতে গেলে তোমার একটা বিষয়ের উপর ধারণা থাকতেই হবে, সেটা কি বলো তো? এই উত্তরটা সবাই পারার কথা, বলো দ্রুত বলো। বর্তমানে চাকরি করতে গেলে কোনটার উপর জ্ঞান থাকা প্রয়োজন বলো? সুইট, এমডি সুইট, ইসফাত হাসান, এমডি সুইট, অলোক দেবনাথ, খড়, ইন্টারনেট, রাইট। ইন্টারনেট লাগবে, ইন্টারনেট লাগবে, ইন্টারনেট লাগবে, ইন্টারনেট লাগবে। কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? ফ্ল্যাক্স, ফ্লপি ডিস্ক, টাইপরাইটার, ইলেকট্রনিক্স ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইসের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তির উপকরণ কোনটা? কল সেন্টার, ডিভিডি ড্রাইভ, অ্যান্টিভাইরাস, ই কমার্স। তথ্য প্রযুক্তির উপকরণ, তথ্য প্রযুক্তির উপকরণ দেখি কে বলতে পারো? তথ্য প্রযুক্তিতে ফলে কিন্তু এখন আমরা ঘরে বসে কী করতে পারি? অনলাইনে বই অর্ডার করতে পারি, অনলাইনে শাড়ি অর্ডার করতে পারি, অনলাইনে হচ্ছে শার্ট অর্ডার করতে পারি, অনলাইনে আমরা অনেক কিছুই করতে পারি। আর অনলাইনে যে কোনো কিছু করাকে কী বলা হয়? ই কমার্স বলা হয়, তাই না? তথ্য প্রযুক্তির উপকরণ হচ্ছে কল সেন্টার, তথ্য প্রযুক্তির উপকরণ কল সেন্টার, ই কমার্স। ফ্রিল্যান্সের কাজ করার জন্য কোনটি প্রয়োজন? ফ্রিল্যান্সার, তোমরা এখানে কেউ কি ফ্রিল্যান্সিং করো? ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি লাগবে বলো? ফ্রিল্যান্সিং কাজ করার জন্য ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া ভাবে ফ্রিল্যান্সিং করতে পারবে না। অনেকেই আজকাল কী করে জানো? আজকাল অনেকেই হচ্ছে যে ল্যাপটপ কিনবে, কম্পিউটার কিনবে, কিনে মনে করে যে প্রতিদিন থেকে মনে হচ্ছে ইনকাম শুরু করে দিবে, ঠিক আছে? এটা ভুল। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা কবে দ্বিগুণ হবে? দক্ষ লোকের চাহিদা কবে দ্বিগুণ হবে? পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে, 3 থেকে 4 বছরের মধ্যে, 4 থেকে 5 বছর, 5 থেকে 6 বছর। কবে দ্বিগুণ হবে বলো? এই উত্তরটা বলো, এটা বলো, এটা বলো, কবে দ্বিগুণ হবে? দেখো, একটা সময় হচ্ছে মানুষের বাংলাদেশের কথাই বলি, যখন হচ্ছে ইন্টারনেট আসে, ফেসবুক চালু হয় কত সালে? 2004-এ, তাই না? 2004-এ হচ্ছে ফেসবুক চালু হয়। 2010-এর কথাই বলি, 2010-এ মানুষ এত কিছু না জানতো, 2020-এর মানুষগুলো কত আপডেট। এখন 2025 চলে, 25-এ আরও কত আপডেট। যখন 2030 হবে, 30-এর মানুষগুলো একটু চিন্তা করো তো, তাদের কী অবস্থা হবে? তাদের কী অবস্থা হবে বলো? পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে। আমার লেখালেখি ওই হিসাব দেখো,
কবিতা গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে। আর আমরা হিসাব নিকাশের জন্য ব্যবহার করি কি? এক্সেল। আর প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা ব্যবহার করি পাওয়ার পয়েন্ট। মনে রাখবা, প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট, হিসাব নিকাশের জন্য হচ্ছে এক্সেল মানে স্প্রেডশিট। এক্সেল মানে কি? স্প্রেডশিট। স্প্রেডশিট হচ্ছে ভাই হিসাব নিকাশের জন্য, পাওয়ার পয়েন্ট হচ্ছে কি? প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য, ঠিক আছে। আর ওয়ার্ড প্রসেস দিয়ে হচ্ছে আমরা কবিতা গল্প ইত্যাদি লিখে থাকি। ব্যবসায়িক হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার? এই যে হিসাব নিকাশ আছে, তার মানে কি হবে? স্প্রেডশিট বা হচ্ছে এক্সেল। স্প্রেডশিট বা হচ্ছে এক্সেল। ব্যবসায়িক হিসাব নিকাশ, হিসাব নিকাশ কথাটা থাকলেই স্প্রেডশিট বা হচ্ছে এক্সেল। কোন যন্ত্রে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয়? কোন যন্ত্রে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয় বলো তো? ফ্যাক্স, সুইচ, ক্যালকুলেটর। ক্যালকুলেটর কি আমরা অফিস সফটওয়্যার ব্যবহার করি? সুইচও ব্যবহার করি না, ফ্যাক্সও ব্যবহার করি না, স্মার্টফোনে আমরা অফিস সফটওয়্যার ব্যবহার করি, তাই না? নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? নির্ভুলভাবে লেখালেখি করা যায়, লেখালেখির সময় ভুলের পরিমাণ বেশি হয়, ভুল সংশোধন করা যায় না, ভুল শনাক্তকরণ যায় না। ওয়ার্ড প্রসেসরে বৈশিষ্ট্য কি? ভুল শনাক্ত করা যায় না, অবশ্যই ভাই ভুল শনাক্তকরণ যায়, তার মানে এটা বৈশিষ্ট্য না। ভুল সংশোধন করা যায় না, ভুল অবশ্যই সংশোধন করা যায়। লেখালেখির সময় ভুলের পরিমাণ বেশি হয়, নির্ভুলভাবে লেখালেখি করা যায়। বলো এই দুইটা থেকে কোনটা আনসার হবে? নিচের কোনটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য? ওয়ার্ড প্রসেসিংয়ে কী করা যায়? নির্ভুলভাবে লেখালেখি করা যায়। ওয়ার্ড 2007-এ হোম ট্যাব ব্যবহার করা হয় কেন? হোম ট্যাবের কাজ কি? হোম ট্যাবে কী কী আছে? হোম ট্যাবে নির্ভুলভাবে লেখালেখি করার জন্য, ডকুমেন্ট 2 লাইনে ব্যবধান করার জন্য, স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার জন্য, ডকুমেন্ট টেবিল সংশোধন করার জন্য। টেবিল বা ইনসার্টে, টেবিল কোথায়? টেবিল হচ্ছে ইনসার্টে, টেবিল কিন্তু হোমের কাজ না, টেবিল হচ্ছে ইনসার্টের কাজ। বলো এই আনসারটা কোনটা হবে? এটা কোনটা হবে একটু বলো দেখি, এটা কোনটা হবে? ওয়ার্ড 2007 হোম ট্যাব ব্যবহার করা হয় কেন? কেন আমরা হোম ট্যাব ব্যবহার করি? ডকুমেন্ট 2 লাইনে ব্যবধান নির্ণয় করার জন্য। এছাড়া কিন্তু হোমে আরও কাজ আছে ভাই, অপশন যে এটাই থাকবে তা কিন্তু না। হ্যাঁ, যে বিজয় ভাই গতকালকে রাতে আমাদেরকে এটা পড়াই দিয়েছে, কিন্তু অপশনে তো এটাই নেই। হোমে কিন্তু ভাই আরও অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নিবা তোমাদের মেন বই থেকে, ঠিক আছে। ওয়ার্ড 2007 ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয় কেন? ইনসার্ট ট্যাব এই যে টেবিল, একটু আগে আমি বলেছিলাম ইনসার্টে কি? ইনসার্টের জন্য টেবিল ব্যবহার করা হয়। তাছাড়া ছবি যুক্ত করার জন্য কি আমরা ইনসার্ট ব্যবহার করি? ছবি যুক্ত করার জন্য কিন্তু ভাই আমরা ইনসার্ট ব্যবহার করি, তাই না? ওয়ার্ড 2007-এ ক্লিপ আর্ট কোন গ্রুপের অন্তর্ভুক্ত? ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট কোথায় অবস্থিত বলো তো? ক্লিপ আর্ট কোথায়? ইলাস্ট্রেশনে হচ্ছে ক্লিপ আর্ট, ইলাস্ট্রেশনে হচ্ছে ক্লিপ আর্ট। 2007-এ নিচের কোনটা হোম ট্যাবের অন্তর্ভুক্ত? হোম ট্যাবে কি আছে? মার্জিন আইকন আছে হোম ট্যাবে? না, বুলেট আইকন আছে হোম ট্যাবে। হোম ট্যাবে কিন্তু ভাই বুলেট আইকন আছে, নাম্বারিং করা যায়, বুলেট করা যায়, আরও অনেক টাইপের ডিজাইন করা যায়, ঠিক আছে হোম ট্যাবে। মাল্টিমিডিয়া গ্রাফিক্স দেখো, মাল্টিমিডিয়া সফটওয়্যার কি বলো তো? মাল্টিমিডিয়া সফটওয়্যার কি বলো? এইটা বলো, এটা কি হবে? মাল্টিমিডিয়া সফটওয়্যার কি? রিদওয়ান হোসেন ভাইয়ের ক্লাস কে করো, এটা বলো। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো, মাল্টিমিডিয়া সফটওয়্যার কি? মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড। মাল্টিমিডিয়া বলছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্টে কিন্তু সবগুলো কাজই করতে পারি, ঠিক আছে। মাল্টিমিডিয়া বলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হবে। মাল্টিমিডিয়া প্রকাশ মাধ্যম কয়টা? মাল্টিমিডিয়া প্রকাশ মাধ্যম হচ্ছে 3টা। মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? বাজার হিসাব করতে, বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে, টিভিতে খেলা দেখতে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। মাল্টিমিডিয়া কিন্তু অ্যানিমেশনের চলচ্চিত্র তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। মাহফুজ সাহেব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা, আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবেন। ভালো কথা। তিনি তার ল্যাপটপ ঠিক করছেন, অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন? এ কাজে তিনি একটা সফটওয়্যার সাহায্য নিলেন। বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য মাহফুজ সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করার জন্য? কোশ্চেনটা আরেকবার পড়ো। মাহফুজ সাহেব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা, ভালো কথা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবেন, ভালো কথা। তিনি তার ল্যাপটপে ঠিক করছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন। যেহেতু তার যে কি কি জিনিস দেখাবে, তার মানে কি লাগবে বলো? প্রেজেন্টেশন স্লাইড লাগবে, যেটা কাজ করা হয় কিসে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। এই যে প্রেজেন্টেশন, এই যে আমরা এখানে তোমরা যে স্লাইড দেখতেছো, একটার পর একটা স্লাইড আসতেছে, ঠিক আছে, এইভাবে সে দেখাবে। এটা কি দ্বারা তৈরি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি। মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হচ্ছে বহু মাধ্যম। মাল্টি মানেই বহু, মাল্টি কথাটার মানে হচ্ছে বহু, মাল্টি কথাটার মানে হচ্ছে কি? বহু। বস্তুত কম্পিউটার মাল্টিমিডিয়ার মানে হলো বলো?
ইন্টারেক্টিভ অভিজ্ঞতা, বর্ণচিত্র, শব্দের সমন্বয়। অ্যানিমেশন কি কি হতে পারে বলো তো? অ্যানিমেশন ভিডিও কারা কারা দেখো? অ্যানিমেশন হতে পারে স্থলমান, হতে পারে স্থির, হতে পারে ত্রিমাত্রিক, মানে 3 ডাইমেনশন। ত্রিমাত্রিক মানে কি? 3D, 3 ডাইমেনশন। নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার 3টি মাধ্যমেরই ব্যবহার করা হয়? কোনটিতে 3টি মাধ্যমে ব্যবহার করা হয়? কোনটিতে? সিনেমাতে। সিনেমাতে সব ধরনের মাধ্যমে ব্যবহার করা হয়। চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে কত শতকে? 19 শতকে। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটা? মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হচ্ছে সিনেমা। মুদ্রণ প্রকাশনা, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় কখন? এটা একটু ভালো করে দেখে নিও, 3টা স্টার দিয়ে দেখে নিও। মুদ্রণ প্রকাশনায়, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় কখন? কখন ব্যবহার করা হয়েছে? 90-এর দশকে। ভিডিও ও সিনেমার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান বলো? আপনি যে সফটওয়্যার দিয়ে স্লাইড দেখেছেন এটার নাম কি ভাই? রিয়ান রাফিদ। এটা হচ্ছে নোটবুক। দেখো, ভিডিও ও সিনেমার মধ্যে কী ধরনের পার্থক্য আছে? ভিডিও সিনেমার মধ্যে প্রযুক্তিগত পার্থক্য আছে। বাংলাদেশ 71, এটা কি ভাই? এটা কি যুদ্ধের সাল? না, এটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম, বাংলাদেশ 71। তারপরে আছে বিজয় 52, ঠিক আছে, বাংলা লেখার সফটওয়্যার। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন? মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করেন। এটা বলো। ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার? ডিরেক্টর, এই সফটওয়্যার নাম শুনছো কি আগে তোমরা? অনেকে হয়তো শোনো না। ডিরেক্টর এটা কী ধরনের সফটওয়্যার? অথরিং, লেখালেখি, ডাটাবেস, কথা বলার। ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার বলো তো দেখি? ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার বলো দেখি? ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার? ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার বলো তো দেখি? ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার? অনেকে বলতেছেন বি, ডিরেক্টর হচ্ছে কি? অথরিং সফটওয়্যার, লেখালেখি না। ফটোশপ কী ধরনের সফটওয়্যার? ফটোশপ দিয়ে আমরা কি করি? ডিজাইন করে থাকি, গ্রাফিক্সের কাজ করে থাকি ফটোশপ দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ করে থাকি ফটোশপ দিয়ে। অথরিং সফটওয়্যার কী ধরনের হয়? অথরিং সফটওয়্যারটা কি? অনেক শক্তিশালী হয়। মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কি বলা হয়? এটা সবাই পারার কথা, আর এটা একটু তোমরা 3 স্টার দিয়ে নিও। এটাকে 3টা স্টার দিন। আমি যেগুলো 3 স্টার 5 স্টার দিচ্ছি না, এগুলো একটু তোমরা আরেকবার রিভাইজ করে নিও, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কি বলা হয়? ইফেক্ট, মুদ্রণ, ডাটাবেস, নেটওয়ার্কিং কি বলা হয় বলো? মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল করাকে কি বলা হয়? ইফেক্ট বলা হয়। ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়? পর্দার ডান পাশে। এখন এখানে ভাইয়া এই যে হঠাৎ করে আমি বললাম, আমি তো ভাই ফটোশপের টুলসগুলোই জানি না। ফটোশপের টুলস যারা না জানো তারা ভাই মুখস্থ করা ছাড়া গতি নাই। কারণ ডানে থাকে না, নিচে থাকে না, উপরে থাকে না, কোন জায়গায় থাকে তুমি কেমনে বুঝবা? বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান থাকে হচ্ছে পর্দার ডান পাশে, মুখস্থ করে নেবা। মায়া কী ধরনের সফটওয়্যার? মায়া কী ধরনের সফটওয়্যার বলো তো? মায়া সফটওয়্যার ব্যবহার করছো কেউ? মায়া সফটওয়্যারকে ব্যবহার করছো বলো তো? মায়া কী ধরনের সফটওয়্যার বলো তো? মায়া কী ধরনের সফটওয়্যার বলো? বলো তো মায়া কী ধরনের সফটওয়্যার বলো দেখি? মায়া হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, রাইট। পাওয়ার পয়েন্টে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয় বলো তো? হ্যান্ড আউট, লেআউট, স্লাইড, স্ট্রোক। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? এই যে আমি বারবার বলতেছি কিন্তু স্লাইড, একটু বরবার কি বলতেছি? স্লাইড। এখানে অনেকগুলো স্লাইড আছে, তাই না? অনেকগুলো স্লাইড আছে। পাওয়ার পয়েন্ট একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে স্লাইড বলো। এটা হ্যান্ড আউট হবে না, এটা স্লাইড হবে। আনসার ভুল আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কি বলা হয়? নির্মিত খসড়াকে কি বলা হয়? স্লাইড লেআউট। কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বা কোণের বোতামকে কি বলা হয়? কম্পিউটার ডেস্কটপের কোণায়, এই যে মনে করো কম্পিউটার ডেস্কটপ, বা দিকে নিচের কোণা, মানে এখানে এটা কিন্তু উইন্ডোজ 11 যে কারণে মাঝে দেখাচ্ছে, ওইখানে কিন্তু বা দিকে নিচের কোণা দেখাচ্ছে। এটাকে কি বলতো বলো তো? এটাকে কি বলা হয়? স্টার্ট বোতাম বলা হয়। বা দিকে নিচের কোণায় ডেস্কটপের পর্দার নিচের বা কোণের বোতামকে বলা হয় হচ্ছে স্টার্ট বোতাম। পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয় বলো তো? পাওয়ার পয়েন্টের স্লাইড, এই যে মনে করো এটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, আমি টেক্সটটা কোথায় লিখছি? টেক্সট, এই যে মনে করো এটা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, এই টেক্সটগুলো কোথায় লেখা আছে? এই টেক্সটগুলো লেখা আছে কোথায়? টেক্সট বক্সের মধ্যে। এখানে একটা টেক্সট বক্স নেওয়া হয়েছে,
টেক্সট বক্স নিয়ে হচ্ছে টেক্সট বক্সের ভিতরে লেখা হয়েছে। তুমি যদি মনে করো এই যে এখানে কিছু লিখবা, এখানে একটা টেক্সট বক্স নিবা, নিয়ে হচ্ছে এখানে তোমার যা মন চায় মনের বাসনা তুমি লিখে দিবা। পাওয়ার পয়েন্টে আমরা যা কিছু লিখি টেক্সট বক্স নিয়ে নিয়ে লিখি, পাওয়ার পয়েন্টে আমরা যা কিছু লিখি টেক্সট বক্স নিয়ে লিখি, মনে রাখবা, ঠিক আছে? পাওয়ার পয়েন্টের স্লাইডের ছোট সংস্করণ কোথায় দেখা যায় বলো তো? থাম্বনেইল ভিউয়ে ছোট সংস্করণ, মানে তুমি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করছো, এইটাকে এখন তুমি তোমার ভিডিওর বা হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্লাইডের উপরে থাম্বনেইল হিসেবে তুমি ব্যবহার করতে পারবা। সেভ কমান্ড কোন মেনুতে থাকে বলো তো? এটা সবাই পারার কথা এবং এটা একটু ভালো করে দেখে নিও, 5 স্টার দিয়ে দেখে নিও। সেভ কমান্ড কোন মেনুতে থাকে বলো? সেভ কমান্ড কোন মেনুতে থাকে এটা বলো, নিজেরাও একটু বলো। এডিটে থাকে, ফাইলে থাকে, টুলসে থাকে, টেবিলে থাকে? টেবিলেও থাকে না, টুলসেও থাকে না, এডিটেও থাকে না, তাহলে বলো কোনটা হবে? সেভ কমান্ড কই থাকে? ফাইলে থাকে। সেভ কমান্ড ফাইলে থাকে। প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ড তৈরি করতে হবে বলো তো? তুমি যদি সেভ করতে চাও, প্রেজেন্টেশন সেভ করতে চাও, তাহলে ফাইল মেনুর সেভ এবং সেভ এজ। সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কি বলো তো? সেভ আর একটা হচ্ছে সেভ এজ, দুইটা কথার মধ্যে পার্থক্য। সেভ মানে হচ্ছে যে ফোল্ডারে তুমি কাজ করতেছো ওইখানেই সেভ করবা, এটা হচ্ছে সেভ। আর সেভ এজ মানে হচ্ছে তুমি নতুন কোনো ফোল্ডারে নতুন কোনো লোকেশনে সেভ করবে, এটাকে বলা হয় সেভ এজ। এখানে বলছে সেভ করতে হলে কোন কমান্ড দিতে হবে? সেভ করতে হলে সেভ কমান্ড। আর যদি তোমাকে বলে যে নতুন কোনো ফোল্ডারে গিয়ে নতুন কোনো লোকেশনে সেভ করো, তাহলে তোমাকে কমান্ড দিতে হবে হচ্ছে সেভ এজ কমান্ড। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কি প্রয়োজন বলো তো? স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কি প্রয়োজন? স্লাইড প্রথমে খুলতে হবে, সিলেক্ট করতে হবে, স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া। না, নিষ্ক্রিয় করে দিলে তো ভাই তুমি আর লিখতেই পারবে না, তাই না? ডিজাইন মেনুতে যাওয়া। ট্রানজিশন মূলত কি? 3টা স্টার, নিজেরা বলো। ট্রানজিশন মূলত কি বলো? ট্রানজিশনটা কি বলো তো? ট্রানজিশনটা কি বলো? ট্রানজিশন জিনিসটা কি বলো? আয়াত নূর বলতেছে ডি। ট্রানজিশন মানে কি? ভিডিও। ট্রানজিশন মূলত কি একটা ট্রানজিশন? ট্রানজিশন কি হবে বলো? ট্রানজিশন হচ্ছে একটা ইফেক্ট, নট ভিডিও। ট্রানজিশন হচ্ছে একটা ইফেক্ট। মুভি অপশনটি কোন মেনুতে থাকে? মুভি কোন অপশন থাকে? এটা ইনসার্টে থাকে। কিবোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে? স্লাইডটা মনে করে বন্ধ আছে, কিবোর্ডের কোন বোতামে চাপলে স্লাইড প্রদর্শিত হবে বলো? কোন বাটনে চাপলে? মুখস্থ, এগুলো তোমাদের অনেক আগেই মুখস্থ হয়ে যাওয়ার কথা, এগুলো অনেক আগেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোন বোতামে চাপ দিলে বলো? কোন বোতামে চাপ দিলে? F5 এ চাপ দিলে। F5 নয়ন দাস, রিয়ান রাফিদ, থ্যাংক ইউ, ভেরি গুড। অ্যাডোবি ফটোশপ কি? অ্যাডোবি ফটোশপ দিয়ে কী করি আমরা? ছবি সম্পাদনের প্রোগ্রাম। অ্যাডোবি ফটোশপ একটা ক্যামেরা, অ্যাডোবি ফটোশপ একটা স্ক্যানার, ডেটাবেস সফটওয়্যার না, ছবি সম্পাদনের প্রোগ্রাম অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে? ফটোশপ ফাইলের বর্ধিত এক্সটেনশন কোনটা? এইটা হচ্ছে ভাইয়া স্প্রেডশিটের, এটা হচ্ছে ডকুমেন্ট ফাইলের, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের। আর ফটোর এক্সটেনশন হচ্ছে ডট জেপিজি বা হচ্ছে ডট পিএনজি। আমি লিখে দিচ্ছি ডট জেপিইজি বা এই ডট এক্সেল আছে হচ্ছে কি স্প্রেডশিটের। কার ভাইয়া? স্প্রেডশিটের। আর ডক হচ্ছে ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন, ডট পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইলের এক্সটেনশন। বুঝতে পারছি? প্রত্যেকটা আমি আবারও বলে দিচ্ছি ভাই, খুবই ইম্পর্টেন্ট। ডট এক্সেল হচ্ছে স্প্রেডশিট ফাইলের এক্সটেনশন, ডট ডিওসি হচ্ছে ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন, মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অফিস ফাইলের। আর ডট পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইলের এক্সটেনশন। আর ডট জেপিজি হচ্ছে ফটোশপ ফাইলের এক্সটেনশন, এক কথা ইমেজের এক্সটেনশন। ফটোশপ প্রোগ্রামের নির্মাতাকে কে নির্মাণ করছে? ফটোশপ প্রোগ্রামটা জন বলো। এটা আমি বলেছিলাম তোমাদেরকে ক্লাসে যে আমাদের এখন সেনাপ্রধান কে? ওয়াকারুজ্জামান না? তার নামের সাথে কিছুটা মিলে না? এভাবে মনে রাখবা, ফটোশপ প্রোগ্রামের নির্মাতা, ফটোশপ প্রোগ্রামের নির্মাতা, ঠিক আছে? পরে দেখো, ফটোশপ প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করার জন্য, নট অনলি ফটোশপ, যদি তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলে, স্প্রেডশিটের কথা বলে, পাওয়ার পয়েন্টের কথা বলে, তোমাকে যদি বলে যে নতুন একটা ফাইল তৈরি করো, তাহলে তুমি কোথায় যাবা? নতুন ফাইল তৈরি করার জন্য অবশ্যই তোমাকে কোথায় যেতে হবে? নিউ থেকে ওপেনে যেতে হবে, তাই না? নিউ থেকে ওপেনে যেতে হবে, ঠিক আছে? রেজুলেশন কি?
আমরা অনেক সময় বলি না যে ট্যুর থেকে এসে যে বলি ছবিগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিও, নাহলে রেজুলেশন ফেটে যাবে। আমরা বলি না যে ছবিটা নয়তো নষ্ট হয়ে যাবে। রেজুলেশনটা কি? নির্দিষ্ট পরিমাণ কালার, ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া, ছবি ফেটে যাওয়া, নির্দিষ্ট এক এক পিক্সেলের পরিমাণ। রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশন জিনিসটা কি? নির্দিষ্ট এক এক পিক্সেলের পরিমাণ। কারণ পিক্সেল কম বেশি হওয়ার কারণেই পরে আমরা ছবিটা ফেটে যাওয়া দেখি। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল আছে? কত প্রকার টুল আছে? এই এমসিকিউটা ভাই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মেইন বইয়ের একদম প্রথমেই দেওয়া এটা। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল আছে? ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল আছে বলো? দ্রুত বলে দাও। ইস্পাত হাসান সি 79। কত ধরনের টুল আছে? 69 69 টুল আছে। ফটোশপে কাজ করার জন্য 69টা টুল আছে। 69। RGB কি বলো তো? RGB কালার, RGB কি? রেড গ্রিন ব্লু। এটাকে 3টা স্টার দিয়ে নাও, 3টা স্টার দিয়ে নাও। RGB রেড গ্রিন ব্লু, RGB রেড গ্রিন ব্লু, লাল সবুজ নীল। কম্পিউটারের ভাষায় উপাত্ত কি? কম্পিউটারের ভাষায় ডাটা বা হচ্ছে উপাত্ত। আমার বাংলা ইংরেজিতে কি বলি? ডাটা। ইংরেজিতে বলি হচ্ছে ভাইয়া ডাটা। কম্পিউটারের ভাষায় উপাত্ত জিনিসটা কি? কাঁচামাল। কাঁচামাল, এই অপশনটা খুবই সুন্দর, তাই না? প্রোগ্রাম, শব্দ, বাক্য। উপাত্ত জিনিসটা কি? উপাত্ত জিনিসটা ডাটা বা উপাত্ত জিনিসটা কি? কাঁচামাল, ডাটা। ঠিক আছে, ডাটা। ডাটা বা হচ্ছে উপাত্ত। তোমার নাম, এটা একটা ডাটা। তোমার রোল নাম্বার, এটা একটা ডাটা। তুমি স্কুলে পড়ো, এটা একটা ডাটা। তুমি ঢাকাতে থাকো, এটা একটা ডাটা। প্রত্যেকটা ডাটা। ডাটাবেজের ক্ষুদ্রতম একক কি? ডাটাবেজের ক্ষুদ্রতম একক হচ্ছে কি বলো তো? ক্ষুদ্রতম একক কি? ডাটাবেজ বলছে। ডাটাবেজের ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ড। আরেকটা জিনিস তোমরা এখান থেকে মনে রাখবা, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এটা একটু দেখে নিও। প্রথম অধ্যায়ের এমসিকিউ। 1 বাইট সমান হচ্ছে 8 বিট, ঠিক আছে? বা 8 বিট সমান হচ্ছে 1 বাইট, ঠিক আছে? ডাটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ মাত্রই তো মনে হয় এটা আমরা দেখলাম, তাই না? সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কি? ডাটা। ডাটা শব্দটি কোন শব্দের বহুবচন বলো? ডাটা শব্দটি কোন শব্দের বহুবচন? অন্ধকার দেখাচ্ছে। এটা তোমাদের মেইন বই একদম দেখবো যে প্রথম লাইনে দিয়ে দেওয়া আছে। এটা আর বলার কোনো কিছু নেই, ঠিক আছে? বলার কোনো কিছু নেই। রিহান রাফিদ ভুল উত্তর কেন দিচ্ছ? কোনটি ডাটাবেস প্রোগ্রাম? এক্সেল তো অবশ্যই না, ওয়ার্ড পারফেক্টও না, ফক্স প্রো না। ডাটাবেস প্রোগ্রাম কোনটা? এক্সেলে কি ভাই আমরা কি ডাটাবেস লিখি? এক্সেলে আমরা হিসাব নিকাশ করি। এক্সেলে কি আমরা ডাটাবেস লিখি? এক্সেলে আমরা হিসাব নিকাশ করে থাকি। এক্সেলে আমরা হিসাব নিকাশ করে থাকি। মেইন ফ্রেম কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত ডাটাবেস প্রোগ্রাম কোনটা বলো? তোমাদের ক্লাসে খুব সম্ভবত তোমাদের ক্লাসে এটা আমি একদম মার করে বলে দিয়েছিলাম যে কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ডাটাবেস প্রোগ্রাম কোনটা, যেটা সবচেয়ে কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওরাকল, ডাটাবেস, ফাইল মেকার প্রো, ফক্স প্রো, কোনটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি? কোনটা ব্যবহার করা হয়? ধ্রুবকর সরকার, রিয়া তামান্না, ফক্স প্রো ব্যবহার করা হয় বলো? যদি অপশনে থাকে হচ্ছে হ্যাঁ, দেখো ডাটাবেস প্রোগ্রামে সর্টিং এর মাধ্যমে কি করা হয়? সর্ট করা হয় কখন? ডাটা সর্ট করা, ডাটা সর্টিং করা, তাই না? ডাটা সর্টিং করা। মনে করো তোমাদের এখানে অনেক জেলার মানুষ আসো, কেউ হচ্ছে ঢাকার,
কেউ মনে করো ময়মনসিংহের, কেউ মনে করো রাজশাহীর, কেউ মনে করো হচ্ছে যে দিনাজপুরের, কেউ মনে করো বরিশালের, কেউ মনে করো সিলেটের মানুষ আছো। এখন আমি চাচ্ছি যে রাজশাহীগুলোকে শর্ট আউট করে ফেলতে, রাজশাহীতে যারা আছে তাদেরকে শর্ট আউট করবো, ঠিক আছে। তো রাজশাহীর মানুষকে যদি আমি শর্ট আউট করতে চাই, শর্টিং করতে চাই, যে যারা শুধুমাত্র রাজশাহী তাদেরকে আমি রাখবো, তাহলে আমি কি করব, তথ্য ইনপুট দেওয়া হবে, তথ্য মুছে ফেলা হবে, তথ্য বাছাই করা হবে, তথ্য প্রদর্শন করা হবে। এটা কোনটা হবে? তথ্য বাছাই করা। শর্টিং মানে হচ্ছে তথ্য বাছাই করা, শর্টিং মানে তথ্য বাছাই করা। যেখানে অনেক জেলার মানুষ আসো, তার মধ্যে আমি রাজশাহীর মানুষদেরকে বাছাই করবো, এটাকে বলা হবে হচ্ছে ডাটা শর্টিং, এটাকে বলা হবে ডাটা শর্টিং। ডাটাবেজের হেডিংগুলো কী নামে পরিচিত? ডাটাবেজের হেডিংগুলো কী নামে পরিচিত? ফিল্ড নামে পরিচিত। তোমরা ফিল্ড কি, রেকর্ড কি, এগুলো আশা করছি তোমাদের ধারণা আছে। ফিল্ড, রেকর্ড, প্রাইমারি কি, সেকেন্ডারি কি। ডাটাবেজের হেডিংগুলোকে কী বলা হয়? ফিল্ড বলা হয়। রেকর্ড কি? রেকর্ড হচ্ছে ফিল্ডের সমষ্টি, রেকর্ড হচ্ছে ফিল্ডের সমষ্টি। যেমন আমি যদি একটু তোমাদেরকে একটা টেবিল ড্র করে দেখাই, রেকর্ড কি আর ফিল্ড কি। এখানে মনে করো আছে, মনে করো নাম আশরাফ, তার রোল নাম্বার মনে করো 101, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। এগুলো হচ্ছে এক একটা ফিল্ড। আর এই পুরো যে কলা রোটা, এটাকে বলবো হচ্ছে আমরা রেকর্ড। রেকর্ড হচ্ছে কতগুলো ফিল্ডের সমষ্টি, তাই না? অ্যাক্সেস ডাটাবেজে প্রোগ্রাম কত প্রকার ডাটা টাইপ পাওয়া যায়? কত ধরনের পাওয়া যায় ডাটা? 7 প্রকার। অ্যাড্রেস কোন ধরনের ডাটা টাইপ? অ্যাড্রেস কোন ধরনের ডাটা টাইপ? তুমি ঠিকানা নিচ্ছ, তাই না? তুমি প্যারাগ্রাফ লিখতেছো, তাহলে এটা কোন ধরনের ডাটা টাইপ হবে? এটা হচ্ছে টেক্সট টাইপ ডাটা। যদি বলতে নাম্বার, মনে করো তোমার ফোন নাম্বার, এটা কোন ধরনের ডাটা টাইপ? এটা হবে হচ্ছে নাম্বার টাইপ ডাটা। কোনো একটা তারিখ, এটা হচ্ছে ডেটের টাইপ ডাটা, তাই না? অ্যাড্রেস, ঠিকানা, এটা হচ্ছে টেক্সট টাইপের ডাটা। ডাটাবেজের ডাটা টাইপ টেক্সট লজিক্যাল অবজেক্ট। কি হবে? টেক্সট লজিক্যাল অবজেক্ট ডাটাবেজের ডাটা টাইপ। যেই ডাটা এন্ট্রির ক্ষেত্রে এস নো ব্যবহার করলেই চলে, তাকে কি ধরনের ডাটা বলে? যেই ডাটা এন্ট্রির ক্ষেত্রে এস নো ব্যবহার করলেই চলে, তাকে আমরা কি ধরনের ডাটা বলি? তাদেরকে কি ধরনের ডাটা বলি? এস নো বলে চলে, তাদেরকে আমরা যুক্তি বলি, লজিক্যাল ডাটা বলি। হয় এস অর নো। যুক্তি বলতে আমরা এস অর নো বুঝি, 0 আর 1, তাই না? আইদার এস আইদার নো। যে ডাটা এন্ট্রির ক্ষেত্রে এস নো ব্যবহার করলে চলে, তাদেরকে আমরা বলি লজিক্যাল ডাটা, তাই না? লজিক্যাল ডাটা। ডাটাবেস টেবিলে নতুন ফিল্ড যুক্ত করা হয়। নতুন ফিল্ড যুক্ত করার জন্য কি করতে হবে? আমি ডাটাবেস ফিল্ডে যদি নতুন কোনো ফিল্ড যুক্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ভিউ আইকনে ক্লিক করে নতুন একটা ফিল্ড যোগ করতে হবে। ডাটাবেস শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকন ক্লিক করতে হয়? শর্তযুক্ত অনুসন্ধান। ডাটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান। যেমন আমি মনে করি এরকম শর্ত দিচ্ছি যে তোমাদের ক্লাসে নাম হতে হবে জেসমিন এবং রুল হইতে হবে হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে, এরকম আমি শর্ত দিয়ে দিলাম। শর্ত দিয়ে যদি আমি কোনো ডাটা অনুসন্ধান করি, মানে ডাটা খুঁজি, তাকে আমরা কি বলবো? ফাইন আইকন বলবো, রিপ্লেস আইকন, সার্চ আইকন, ফিল্টার আইকন। ক্লিক, কোথায় ক্লিক করতে হবে? আমি যদি শর্ত দিয়ে ডাটা খুঁজি, তাহলে আমাকে কোথায় ক্লিক করতে হবে? শর্ত দিয়ে ডাটা খুঁজলে রিয়া বলতেছে, রিয়া তামান্না বলতেছে ফাইন আইকনে, এটা হচ্ছে ভাইয়া ফিল্টার আইকনে। ডাটা ফিল্টার করবা, শর্তযুক্ত ফিল্টার করবা ডাটা। নয়ন দাস বলতেছে সি সার্চ আইকন, না ফিল্টার আইকন। ডাটাবেজে ফাইল তৈরির পর প্রাথমিকভাবে কোন কাজটি করতে হয়? ফাইল তৈরির পর তোমাকে প্রথম কি করতে হবে? ডাটা প্রথমে কি করতে হবে? সেভ করতে হবে। ফাইল তৈরি করার সাথে সাথে সেভ করে ফেলতে হবে। ফাইল তৈরির সাথে সাথে ডাটা সেভ করে ফেলতে হবে। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করতে হবে। সেভ মানেই সংরক্ষণ, সেভ মানেই সংরক্ষণ। ডাটাবেজের প্রত্যেকটি কলামে কি থাকে? ডাটাবেজের প্রত্যেকটি কলামে কি থাকে? মাত্র আমি একটা চিত্র দিয়ে বলেছিলাম, প্রত্যেকটি কলামে কি থাকে? প্রত্যেকটি কলামে শিরোনাম থাকে, তাই না? প্রথমে নাম থাকে, ওই নামের এগেনস্টে সকল নাম থাকে, রুল থাকে, রুলের এগেনস্টে সকল রুল থাকে, অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসের এগেনস্টে সকল অ্যাড্রেস থাকে, তাই না? এটাকে কি বলা হয়? হেডিং বা শিরোনাম। পরীক্ষার হলে হেডিংও থাকতে পারে। হেডিং, যদি হেডিং থাকে তাহলে ডিরেক্ট হেডিং দিবা। হেডিংও থাকতে পারে, বাংলায় শিরোনাম থাকতে পারে। প্রত্যেকটি কলামে হেডিং থাকে। হেডিং বা হচ্ছে শিরোনাম। কোনটি ডাটাবেস ফাইলের এক্সটেনশন? ডাটাবেস ফাইলের এক্সটেনশন কোনটা বলো? ডাটাবেস, এটা হচ্ছে ভাই স্প্রেডশিট ফাইলের এক্সটেনশন। স্প্রেডশিট বা হচ্ছে এক্সেল ফাইলের এক্সটেনশন। ডিওসিএক্স ডক্স, এটা হচ্ছে ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন। ইআই হচ্ছে তোমাদের ইলাস্ট্রেটর ফাইলের এক্সটেনশন। আর ডাটাবেস হচ্ছে ডিবেজ, হচ্ছে ডাটাবেস ফাইলের এক্সটেনশন। ডিবেজ হচ্ছে ডাটাবেস ফাইলের এক্সটেনশন, মনে থাকবে। এইটা হচ্ছে ভাইয়া ইলাস্ট্রেটর ফাইলের এক্সটেনশন। ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন। এটা হচ্ছে স্প্রেডশিট বা হচ্ছে এক্সেল ফাইলের এক্সটেনশন।
এখানে কোনটি অবরোহী বিন্যস্ত সজ্জিত? অবরোহী বিন্যস্ত মানে কি? অবরোহী বিন্যস্ত এই কথাটার মানে কি? অবরোহী বিন্যস্ত মানে সজ্জিত রোল। কোন ডাটা টেবিলের ফিল্ড যদি সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 11,500 টাকা বেতন এন্ট্রি করা হয় তবে ইনপুট লেভেলের কন্ডিশন কি হবে? একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। সর্বনিম্ন 2000 আর হচ্ছে সর্বোচ্চ 11,500 টাকা বেতন এন্ট্রি করতে হবে, সর্বোচ্চ। তাহলে কন্ডিশনটা দেখো, সর্বনিম্ন 2000, তাই না? সর্বনিম্ন মানে কি 2000-এর চেয়ে বড় হইতে হবে আর 11,500-এর চেয়ে ছোট হইতে হবে। সর্বনিম্ন 2000 আর সর্বোচ্চ 11,500, তার মানে এটা হচ্ছে রেঞ্জ। 2000 আর হচ্ছে কত? 11,500, এটা হচ্ছে রেঞ্জ। তার মানে সর্বনিম্ন হচ্ছে 2000 আর সর্বোচ্চ কত? 1,500। ডাটাটা এর রেঞ্জের মধ্যে হইতে হবে, ঠিক আছে? 2000 থেকে 1,500। চিত্রগুলো একটু ভালো করে খেয়াল করো, তাহলে তুমি বুঝে যাবা। 2000 থেকে বড় হইতে হবে আর 11,500 থেকে ছোট হইতে হবে। বানান সংশোধনের জন্য বানানের ঘরে ইনসারশন পয়েন্ট রাখতে হবে, সাধারণ নিয়মে সংশোধন করতে হবে, একটি বানান শুদ্ধ করলে সকল বানান শুদ্ধ হবে। বলো তো কোনটা আনসার? বানান যদি শুদ্ধ করতে চাই আমরা, বানান যদি শুদ্ধ করতে চাই তাহলে কি করতে হবে? বানান শুদ্ধ করতে হলে বলো, বানান যদি আমরা সংশোধন করতে চাই তাহলে কি করতে হবে? বানান সংশোধন করতে হলে আমাদেরকে হচ্ছে কাটসর বা হচ্ছে ইনসারশনটা পয়েন্টে রাখতে হবে যে বানানটা তুমি শুদ্ধ করতে চাও। আর সাধারণ নিয়মে কি আমাকে সংশোধন করতে হবে? সাধারণ নিয়ম বলতে হচ্ছে তুমি মনে করে লিখলা হয় ক্যাট বিড়াল, তুমি ভুল করে লিখে ফেলছো কাট, তো তুমি কি করবা? ইউকে মুছে তারপরে তুমি এ লিখে দিবা, তাহলে ক্যাট হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, ঠিক আছে? রিপোর্ট আইকনটি কোন মেনুর অধীনস্থ? রিপোর্ট কোন মেনুতে থাকে বলো তো? রিপোর্ট আইকনটি কোন মেনুতে থাকে, কে বলতে পারবা? ধ্রুবলোক সরকার। রিপোর্ট আইকনটি কোন মেনুতে থাকে? রিপোর্ট কোন মেনুতে থাকে বলো? রিপোর্ট কোন মেনুতে থাকে? মুন্না মাহমুদ বলতেছে ভাই শেষ, আর কয়েকটা স্লাইডে আছে, আমরা শেষ করে দিব। 5টা মিনিট ধৈর্য ধরো, আর কয়েকটা স্লাইড আছে, আমরা শেষ করে দিব। আর মাত্র কয়েকটা স্লাইড আছে। রিপোর্ট আইকনটি কোন মেনুর অধীনস্থ? রিপোর্ট বলো, রিপোর্ট আইকনটি কোন মেনুর অধীনস্থ? ক্রিয়েট মেনুর অধীনস্থ। ক্রিয়েটে হচ্ছে রিপোর্ট থাকে। রিবনের রান আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত? রিবনের রান আইকনটি হচ্ছে ডিজাইনের অন্তর্ভুক্ত। রিবন রান একই কাজ বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে কোনটির মাধ্যমে সিঙ্গেল অ্যাকশনে রূপান্তর করা যায়? একই কাজ বারবার করতে হয়, একই কাজ। এটাকে একটু ভালো করে স্টার দিয়ে পড়ো, একই কাজ বারবার করতে হয়। হয়তো বা ডিরেক্ট কোয়েশ্চেন আসবে না, একটু ঘুরে দিবে। একই কাজ বারবার করতে হয়, ঠিক আছে? কোন সিগন্যাল সেকশনে? মেক্রোতে। কোয়েরি ফিল ধারকেট কোয়েরি ফিল টেবিলে সবগুলো হেডিং অন্তর্ভুক্ত করতে শো টেবিল ডায়লগ, মানে তুমি টেবিলটা দেখবা এখন, বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে? কোয়েরি ফিল্ডের ধারাকে টেবিলের সবগুলো হেডিং অন্তর্ভুক্ত করতে তোমাকে কি করতে হবে? যেহেতু তুমি যোগ করবা, অন্তর্ভুক্ত মানে কি যোগ করবা, তোমাকে হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। 30 থেকে 60 বছরের বয়স্কদের রেকর্ড প্রদর্শনে বিটুইন নাম্বার বক্সের স্মলেস্ট গড়ে কত টাইপ করতে হবে? কোয়েশ্চেনটা আবারও দেখো। 30 থেকে 60 বছরের বয়স্কদের রেকর্ড, বয়স কত? 30 থেকে 60। বিটুইন নাম্বারস বক্সের স্মলেস্টের গড়ে কত টাইপ করতে হবে? স্মলেস্ট কত? 30 থেকে 60-এর মধ্যে ছোট নাম্বার কত? স্মলেস্টের গড়ে টাইপ করতে হবে 30 আর হাইয়েস্টের গড়ে টাইপ করতে হবে হচ্ছে 60, ঠিক আছে? মনে থাকবে? এই তো আমাদের শেষ ক্লাস। আশা করছি তোমাদেরকে এখানে যেই এমসিকিউগুলো পড়ানো হয়েছে তোমরা একটু কষ্ট করে রেকর্ড ভিডিওটা প্রয়োজনে তোমরা আরেকবার দেখে নিবা, একটু 2x স্পিডে আরেকবার দেখে নিবা। যেহেতু তোমরা একবার দেখছো তখন হচ্ছে এত টাইম নেওয়া দেখার দরকার নেই, 2 ঘন্টা দেখার দরকার নেই, আধা ঘন্টা আরেকবার দেখে নিবা। আর যেগুলো হচ্ছে ভাই আমি 2 স্টার 3 স্টার 5 স্টার দিচ্ছি, এগুলো একটু ভালো করে আগে পরীক্ষার আগে আরেকটু দেখে যাবা। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে নেই, আইসিডি নিয়ে ভয় পাইও না। কেউ যেন একজন কমেন্ট করছিল যে ভাই আইসিডিতে পাস করলে কত, তোমার এই চিন্তা কেন মাথায় আসবে? আইসিডিতে তোমার সবচেয়ে যদি ইজি কোনো সাবজেক্ট থেকে থাকে এ প্লাস পাওয়ার, তার নামই হচ্ছে আইসিটি। কারণ আইসিটিতে ভাইয়া পরীক্ষা হয় 50 নাম্বারের, 50 থেকে 25 তুমি ইতিমধ্যে পেয়ে গেছো। আর 25 নাম্বারে তুমি এমসিকিউ দাগাবা, শুধু পরীক্ষার হলে গিয়ে দাগাবা, উত্তর তো ভাইয়া প্রশ্নটি দেওয়া থাকবে, তাই না? জাস্ট যেটা সঠিক আনসার ওটা তুমি দাগায় দিবা। তোমার এ প্লাস পাওয়ার জন্য দরকার হচ্ছে 40, তুমি অলরেডি 25 পেয়ে গেছো, আর কত লাগবে ভাইয়া? 15। তুমি 25টা থেকে কি 15টা এমসিকিউ কারেকশন করতে পারবে না?
জাস্ট এই কয়টা কতগুলো এমসিকিউ পড়াইছি, এই এমসিকিউগুলো জাস্ট আরেকবার করে দেখে যেও, এগুলো থেকে কমন পাবা। আর আমি প্রথম যে সাজেশনটা দিয়েছিলাম ভাইয়া, প্রথম যে আমি সাজেশনটা দিয়েছিলাম, আমি সাজেশনটা আরেকবার তোমাদেরকে দেখায় দিচ্ছি। এই পয়েন্টগুলো আজকে রাতে আরেকবার দেখে নিবা। আমি সাজেশনটা দেখায় দিচ্ছি, এই পয়েন্টগুলো আজকে রাতে আরেকবার দেখে নিবা, ঠিক আছে? কোন অধ্যায় থেকে কোন পয়েন্টগুলো পড়বা আমি আরেকবার দেখায় দিচ্ছি তোমাদেরকে। দেখো, তো ইম্পোর্ট হতে অনেক টাইম লাগবে, ইম্পোর্ট হতে অনেক টাইম লাগবে। আচ্ছা যাই হোক, তোমরা হচ্ছে যারা পরবর্তীতে জয়েন করছো তাদের জন্য আমি বলি, এই লাইভের শুরুর দিকেই হচ্ছে আমি সাজেশন দিয়েছি, একটা খুবই শর্ট সাজেশন, কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা আরেকবার শুরুর দিকে দেখে নিবা, ওখানে সাজেশন ফাইলটা, কারণ এটা ইম্পোর্ট হতে মোটামুটি এখন ভালো টাইম লেগে যাবে, অনেকগুলো স্লাইড যেহেতু। আর এই রেকর্ডেড ভিডিওটা তোমরা 2x স্পিডে আরেকবার দেখে নিবা, তাহলে আশা করছি ক্লিয়ার। কনফিডেন্ট রাখবা নিজের মধ্যে, আশা করছি পরীক্ষা ভালো হবে। সবার জন্য দোয়া থাকলো, সবাই পরীক্ষা দিয়ে এসে অবশ্যই বলবা পরীক্ষা কেমন হলো, সবার ভালো একটা রেজাল্ট চাই। ভাইয়া এমসিকিউ কি কমন আসবে নাকি আরও কিছু পড়া প্রয়োজন? এগুলো ভালো করে পড়ো, আর কিছু সাজেশন দিছি, এইগুলো এই টপিকগুলো থেকে বই থেকে আরেকটু দেখে নিও, থিওরি পার্টটুকু বই থেকে দেখে নিও, আমি কিছু টপিক দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা রেকর্ড ভিডিওটা থেকে থিওরি পার্ট থেকে আর কিছু দেখে নিও, ঠিক আছে? তাহলে হবে, ওইটা থেকে কিছু দেখে নিও, আর এগুলো তো তোমরা দেখবাই, ঠিক আছে? এগুলো তো তোমরা অলরেডি দেখা হয়ে গেছে ভাই, সাজেশনটা পিডিএফ ফাইল দিয়েন, ঠিক আছে? তোমাদের টিমকে বলে দেবো দিয়ে দিতে পিডিএফ ফাইলটা, সাজেশনটা 2টা স্লাইড যেন স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদেরকে দিয়ে দিতে পারে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দেবো। সবার জন্য দোয়া থাকবে, সবার ইনশাল্লাহ আইসিটিতে অ্যাপ্লাস আসবে। আইসিটিতে অ্যাপ্লাস কিন্তু ভাইয়া তোমাদের থাকতেই হবে, মাস্ট থাকতে হবে আইসিটিতে, কারণ সবচেয়ে সহজ যে বিষয় অ্যাপ্লাস পাওয়ার তার নামই হচ্ছে ভাই আইসিটি। মাত্র 25টা এমসিকিউ এর পরীক্ষা, তাই না? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিবে, পিডিএফ ফাইল দিয়ে, হ্যাঁ পিডিএফটা দিয়ে দিবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে হচ্ছে আমরা লাইভটা শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমরা লাইভটা শেষ করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরীক্ষা দিয়ে এসে বলবা পরীক্ষা কেমন হলো। আচ্ছা, এটা মূলত ওপেন হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তীতে আপলোড করা হয় আর না করা হয় একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। শুধুমাত্র এই পেজটা আর হচ্ছে এই পেজটা, এই 2টা পেজ হচ্ছে সাজেশন, এই পেজটা আর হচ্ছে ভাই এই পেজটায় 2টা পেজ স্ক্রিনশট দিয়ে নাও। আবারও বলছি যে এই পেজ স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলো, স্ক্রিনশটটা নিয়ে নাও। প্রথম অধ্যায় থেকে কী কী পড়বা আমি বলে দিয়েছি, ঠিক আছে? এই যে প্রথম অধ্যায় থেকে হচ্ছে এই জিনিসগুলো পড়বা, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বা, একটু বই থেকে দেখে নিবা থিওরি পার্টটা। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ঠিক আছে? একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, কোন অধ্যায় থেকে কী কী পড়বা, কোন অধ্যায় থেকে কী কী পড়বা, একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আনাস ভাইয়া দিবে, সাজেশন দিবে। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বা, যেহেতু বড় একটা অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র কয়েকটা অধ্যায় পড়বা, ফিল্ড, টেবিল, এই জিনিসগুলো একটু পড়বা, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। নিয়েছি ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ পিকে পলক, বৃষ্টি, থ্যাংক ইউ ভেরি মাচ, শিশির রাজা, রিয়ান রাফিদ, মুন্না মেহফুজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আইসিটিতে অ্যাপ্লাস চাই, আইসিটিতে সবারই অ্যাপ্লাস চাই, আইসিটিতে সবারই অ্যাপ্লাস চাই। ওকে, আল্লাহ হাফেজ।